আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। পঞ্চম ক্লাস, এবং আজকে আমরা পেইড ব্যাচের এই পঞ্চম ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি সম্পর্কিত বিস্তারিত আলোচনা। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পেইড ব্যাচে যে ভাষা কি, ধ্বনি কি, শব্দ কি, বর্ণ কি, দেন ভাষার উপাদান, উপকরণ, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। বেসিক্যালি আমাদের আবারও বলি, এই ক্লাসটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস। এই ক্লাসটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস। তো আমরা চলেন শুরু করি পঞ্চম ক্লাস। আমাদের আজকের পঞ্চম ক্লাসের যে টপিক, আমাদের আজকের পঞ্চম ক্লাসের টপিক ছিল একদম স্বরধ্বনি এবং স্বরবর্ণ সম্পর্কিত। স্বরধ্বনি ও স্বরবর্ণ, স্বরধ্বনি ও স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ ও ব্যঞ্জন বর্ণ, এই দুইটা নিয়ে আমাদের আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা ছিল। ঠিক আছে, তো চলেন আমরা এটা নিয়ে আলোচনাটা শুরু করে দিই। স্বরধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ, আসেন শুরু করি। তো প্রথমে আমরা আলোচনা করব স্বরধ্বনি ও স্বরবর্ণ, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে স্বরধ্বনি ও স্বরবর্ণ, এটা নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব। তাহলে চলেন স্বরধ্বনি স্বরবর্ণ নিয়ে আলোচনা করি। আচ্ছা ফাইন, ঠিক আছে, আসো তাহলে আমরা পড়ায় আসি। তাহলে আমরা প্রথমে একটা একটা করে ইনফরমেশন একটু শেখা শুরু করি। আসেন, এক নম্বর হচ্ছে লিখেন স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা বলেন তো? স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টা? 11টি। আচ্ছা, এরপর লিখেন দুই নাম্বার লিখেন স্বরধ্বনি। বলেন স্বরধ্বনি কয়টা? এই তো এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি আমি বলছি? ঘাপলাটা হচ্ছে এই জায়গায় একটা বক্স করে রাখেন। ঘাপলাটা হচ্ছে এই জায়গায় একটা বক্স করে রাখেন। বক্সটা কেন বা কত এটা আমি পরে পূরণ করবো, আপাতত বক্সটা করে রাখেন। তাহলে স্বরবর্ণ কয়টা এটা দেখালাম 11টা, স্বরধ্বনি কয়টা এটা পরে বলবো। 3 নাম্বার আসেন। 3 নাম্বার হচ্ছে লিখেন মৌলিক স্বরধ্বনি। লিখেন মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি। আসেন, মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। বলেন মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। 7টা কি কি? 7টা হচ্ছে অ আ ই উ এ এ ও। অ আ ই উ এ এ ও, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। 7টা স্বরধ্বনি কি কি? অ আ ই উ এ এ ও। তাহলে এই যে দেখেন অ, এই যে হচ্ছে আ ই উ এ এ ও, এই 7টা কি? এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসো, মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। আচ্ছা, স্বরবর্ণ হচ্ছে 11টা, স্বরধ্বনি কয়টা এটা পরে বলবো। মৌলিক স্বরধ্বনি 7টা। এবার আসো 4 নাম্বার। 4 নম্বরে লিখো মৌলিক স্বরবর্ণ। 4 নম্বরে লিখো মৌলিক স্বরবর্ণ। বলো মৌলিক স্বরবর্ণ কয়টা? এইবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে লাস্ট ক্লাস যারা করছো তারা উত্তর দিলেই হবে, বাকিরা যদি উত্তর দিতে পারো তাহলে তো খুব ভালো, না দিতে পারলেও সমস্যা নাই, আমি ব্যাপারটা পরে বলছি। সেটা হচ্ছে ধ্বনি আর বর্ণের মধ্যে ডিফারেন্সটা কি? তোমাদের কি মনে আছে? লাস্ট ক্লাসে আমি এটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে ধ্বনি আর বর্ণের মধ্যে ডিফারেন্সটা কি। হোয়াট ইজ ধ্বনি অ্যান্ড হোয়াট ইজ বর্ণ? মনে আছে তোমাদের? ধ্বনি হচ্ছে সেই জিনিস যে জিনিসটার উচ্চারণ আছে, আর বর্ণ হচ্ছে সেই জিনিস যেটা উচ্চারণ করা যায় না, যেটা লিখিত রূপ আছে। অর্থাৎ আমি যখন বলবো ক, এটা যখন লিখে দিব তখন এটা বর্ণ, যখন আমি উচ্চারণ করব তখন সেটা ধ্বনি। আশা করি জিনিসটা তোমাদের মনে আছে। এইবার আসো, খাদিজা জুথি বলছে স্যার এভাবে। আচ্ছা না, খাদিজা জুথি একটা কমেন্ট করছে, যাই হোক যে কমেন্টটাই করছে, খাদিজা জুথি তুমি হচ্ছে কমেন্টটা করছো হচ্ছে দুই তুফান ব্যাচে, এই জন্য আমি কমেন্টটা জোরে পড়লাম না, আমি বুঝছি তুমি কেন কমেন্টটা করছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কমেন্টের উত্তরটা আমি পরে দিব, আপাতত দিব না। আচ্ছা, এগুলো একটু বুঝো না, মাঝে মাঝে তো একটু ছাড় দিতে হয়। আচ্ছা, যাই হোক, দেখো এবার আসো, তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। 7টা হচ্ছে অ আ ই উ এ এ ও, এটা হচ্ছে 7টা। এবার হচ্ছে মৌলিক স্বর বর্ণ কয়টা? মৌলিক স্বর বর্ণ বললে হবে কারেক্ট আনসার। মৌলিক স্বর বর্ণ বললে কারেক্ট আনসার হবে হচ্ছে 6টা। বলো কেন 6টা হবে? কারণ দেখো এই যে এ ধ্বনিটা, এই এ ধ্বনির কিন্তু কোনো লিখিত রূপ নাই। পাইছো তুমি লিখিত রূপ? এটা কিন্তু কোনো লিখিত রূপ পাও না, এটা পাইছো কি? কেবল উচ্চারিত রূপ। এটা কি পাইছো বলো? কেবল উচ্চারিত রূপ। এই যে দেখো, এই যে কেন ওয়ার্ডটা, এই কেন ওয়ার্ডটাই তুমি খেয়াল করো, তুমি লিখতেছো কিন্তু এরকম, কিন্তু উচ্চারণ কি? তুমি বলো কেন, তুমি কি বলো কেন নাকি কেন? তুমি বলো কেন। কেন মানে কি? এই যে এরকম বলতেছো তুমি, তুমি বলতেছো উচ্চারণটা এরকম, তুমি উচ্চারণ করতেছো এরকম, অথচ লিখতেছো তুমি এরকম। তার মানে এই যে ধ্বনিটা ও জফলা আকার দিয়া এ, এই এ ধ্বনির কেবল লিখিত রূপ নাই, মানে কেবল উচ্চারিত রূপ আছে, লিখিত রূপ নাই। এবং এই কারণে এটাকে আমরা যেহেতু
মানে উচ্চারিত রূপ আছে, মানে সাউন্ড আছে, এই জন্য ধ্বনি হিসেবে কাউন্ট করব, কিন্তু লিখিত রূপ যেহেতু নাই এই জন্য বর্ণ হিসেবে কাউন্ট করবো না। তার মানে মৌলিক স্বর বর্ণ যদি বলে তাহলে 6টা হবে, এবং এখানে এ বাদে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এ বাদে মৌলিক স্বর বর্ণ হচ্ছে 6টা, এ বাদে। এই সবাই কি বুঝছো না বুঝো নাই? এই 4টা পয়েন্ট কি বুঝছো না বুঝো নাই? বলো স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরধ্বনি কয়টা এটা পরে বলবো। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। মৌলিক স্বরবর্ণ কয়টা? মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। 6টা কি কি? এ বাদে যে বাকি 6টা আছে সেই 6টা। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? আর্ঘ্যা রাজ বিশ্বাস, আচ্ছা অর্ঘ্য রাজ বিশ্বাস বলছে ভাইয়া আপনি পদ প্রকরণের জন্য পেইড ব্যাচে যে 2টা ক্লাস নিয়েছেন, আমরা কি শুধু ওই 2টা ক্লাসের পিডিএফ পড়বো নাকি আপনার ধ্রুব বই থেকে পুরোটা পড়বো? পুরোটা তো অনেক বড়, এ কারণে শুনছি। পদ প্রকরণের আমি তো ক্লাসের পিডিএফ দেইনি, পদ প্রকরণে আমি শুধু ক্লাস লেকচারের নোটটা দিছি। পদ প্রকরণের পিডিএফটা এখন পর্যন্ত আমি দেইনি তোমাদের। পদ প্রকরণের পিডিএফটা আমি দিব তোমাদেরকে 4 নম্বর অর্থাৎ ধ্বনিতত্ত্বের ক্লাসের পুরোটা পিডিএফ দিছি, বইয়ের পিডিএফ যেটা ধ্রুব বইয়ের পিডিএফ সেটা দিছি। পদ প্রকরণেরটা এখনো দেইনি, পদ প্রকরণেরটা দিব। আমি একটু বই নিয়ে খুব মানে ইয়াতে আছি, ওটা শেষ করি তারপর দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা জি ভাই এই পর্যন্ত বুঝছি। আচ্ছা তাহলে এবার খেয়াল করো, তাহলে স্বরবর্ণ কয়টা এটা ক্লিয়ার হলো, স্বরধ্বনি কয়টা পরে বলবো, মৌলিক স্বরধ্বনি 7টা, মৌলিক স্বরবর্ণ 6টা। এখন যদি প্রশ্ন করা হয় 5 নম্বর পয়েন্ট, যদি প্রশ্ন করা হয় যে যৌগিক স্বরধ্বনি কয়টা, বলো তো যৌগিক স্বরধ্বনি কয়টা? বলো যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি কয়টা? এই বলো যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি কয়টা বলো? যৌগিক স্বরধ্বনি কয়টা? একটু দ্রুত বলো যৌগিক স্বরধ্বনি কয়টা? দ্রুত বলো যৌগিক স্বরধ্বনি কয়টা? আচ্ছা আমি বলে দিচ্ছি যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। যৌগিক স্বরধ্বনি কয়টা বলো? যৌগিক স্বরধ্বনি 25টা। এবার কেউ কি আমাকে বলতে পারবা যে কোন 25টা? একটু আইডিয়া দাও আমাকে, যৌগিক স্বরধ্বনি কোন 25টা এটা বলতে পারবা? হ্যাঁ 25টা অনেকেই বলতেছে। রাহিব বলছে স্যার যৌগিক স্বরধ্বনি 2টা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছোটি চাকমা বলছে স্যার 2টা। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ঋতু বলছে 2টা। শামিমা বলছে 2টা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইগুলো তোরা কইস না ভাই, তোরা যদি এরকম কস তাহলে মানে কষ্টে দুঃখে জিনিসটা ফাইটা যায়। অবশ্য এটা তো করে পড়াই নাই, যা কইছস কইছস সমস্যা নাই, আজকের পড়ানোর পরে আর ভুল করিস না। দেখ ভাই যৌগিক স্বরধ্বনি বললে কয়টা হবে বল? 25টা। কয়টা হবে? 25টা। কিন্তু কোন 25টা এটা কি তোরা কইতে পারবি? এটা একটু বলতে পারবি ভাই? বলতো আমাকে যৌগিক স্বরধ্বনি যে 25টা বলতেছি কোন 25টা এটা কি বলতে পারবা ভাই? যৌগিক স্বরধ্বনি যে 25টা বলতেছি এই 25টা কোনটা বলতে পারবা? 25টা বলতে পারবা? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা অনেকেই মোটামুটি টুকটাক বলতেছে। এই তো তানিয়া সুলতানা বলছে স্যার ক থেকে ম পর্যন্ত। বিশ্বাস করো ভাই আমি এটাই শুনতে চাইছিলাম, আমি এইটাই শুনতে চাইছিলাম যে কোন 25টা, এবং তোমারটা ভুল এবং তোমারটা ভুল। এইটাতে অবশ্য মনে করো যে ওটা কি বলে মানে লজ্জা পাওয়ার কিছু নাই। বিকজ আমি যখন প্রথম মানে স্টুডেন্ট হিসেবে পড়ি, ইভেন টিচার হিসেবে যখন আমি পড়াই, তখনও আমাকে যখন প্রশ্ন করা হতো বা স্টুডেন্টরা যখন প্রশ্ন করতো প্রথম বছর যে স্যার যৌগিক স্বরধ্বনি কোনটা, যৌগিক স্বরধ্বনি 25টা, এবং 25টা কি কি, আমি উত্তর দিতাম ক থেকে ম পর্যন্ত প্রথম বছর। কারণ তখন আমিও তো জানতাম না, আমার টিচারও তো আমাকে কোনোদিন এত ডিটেলস পড়ায় নাই, আমাকে খালি বলছে যৌগিক স্বরধ্বনি 25টা, শেষ, খেল খতম। কথা বুঝতে পারছো? কিন্তু এখন দেখো আসলে যৌগিক স্বরধ্বনি 25টা কোন 25টা আমি বলি। ক থেকে ম পর্যন্ত যে 25টা, হ্যাঁ এটা ঠিক যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে, এটা সত্য, এবং 25টা শুনলে সবার আগে আমাদের মনে ওটাই আসে। বাট দ্য ফ্যাক্ট ইজ যৌগিক স্বরধ্বনি, আমরা বলছি স্বরধ্বনি, ক থেকে ম পর্যন্ত যে 25টা আছে এই 25টা তো স্বরধ্বনি না, এটা তো ব্যঞ্জন ধ্বনি। এটা কি বলো? এটা তো ব্যঞ্জন ধ্বনি। সো এই কারণে যৌগিক না মৌলিক এটা তো পরের কথা, এটা তো স্বরধ্বনি না। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো তার মানে ক থেকে ম পর্যন্ত যে 25টা, এই 25টার কথা এখানে বলা হয় না, এখানে নতুন অন্য কোনো 25টা বর্ণের কথা বলা হয়েছে। এইবার আসো তাহলে কোন 25টা এটা একটু দেখি আমরা। এইবার আসো তাহলে কোন 25টা। আসলে এইটার জন্য তোমাকে আগে বুঝতে হবে যে যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি। আগে আমি তোমাকে একটু এটা বুঝাই যে যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি। আচ্ছা তার আগে আমি একটু তোমাদের সাউন্ডটা শুনে নিই যে সাউন্ডটা কেমন। 1 মিনিট একটু লাইনে থাকো। যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি, আগে আমি তোমাকে একটু এটা বুঝাই যে যৌগিক স্বরধ্বনি জিনিস। ওকে সাউন্ড ঠিক আছে, আমি একটু চেক করতেছিলাম। ওকে ফাইন। যৌগিক স্বরধ্বনি 25টা। এবার কোন 25টা আমি তোমাকে আগে বলি যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি। শোনো, ধরো আমি একটা ওয়ার্ড বললাম এরকম, দেখো এই যে ভাই, এখন ভাই বলতে গেলে দেখো কি পাচ্ছি, ভ যোগ আ যোগ রস্বই। এই যে স্বরেয়া আর রস্বই দুইটা স্বর আমরা একসাথে পাইলাম, এইটা হচ্ছে দুইটা স্বর মিলে তৈরি হয়ে গেছে
একটা নতুন স্বর, এটার নাম হচ্ছে আই। এই আইটা হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি। মানে দুইটা স্বর পাশাপাশি বসে নতুন কোন স্বর তৈরি করলে তার নাম হচ্ছে যৌগিক স্বরধ্বনি। দুইটা স্বর পাশাপাশি বসে নতুন কোন স্বর তৈরি করলে তার নাম যৌগিক স্বরধ্বনি। তার মানে এই যে ভাই, এটা হচ্ছে ভ যোগ আ যোগ রস্বই, এটা হচ্ছে আই, একটা যৌগিক স্বরধ্বনি। এরকম আমি যদি বলি, দেখেন মনে করেন আমি যদি বলি, মনে করেন যে তুমি এখন এখান থেকে যাও, তো এই যাওকে ভাঙলে কি পাচ্ছি, দেখেন জ যোগ আ যোগ ও। এই যে আ আর ও, এই দুইটা পাশাপাশি বসে নতুন একটা স্বর তৈরি হয়েছে। এই দুইটা পাশাপাশি বসে নতুন একটা স্বর তৈরি হয়েছে, নাম কি? এটার নাম হচ্ছে আও। এটার নাম কি? নাম হচ্ছে আও। এখন এই আও স্বরধ্বনি দিয়ে কি হতে পারে? তুমি যাও, খাও, ঘুমাও, পড়াও, লেখাও, দেখাও, শোয়াও ইত্যাদি। আবার এই আই স্বরধ্বনি দিয়ে কি হতে পারে? আমি যাই, খাই, লেখাই, দেখাই, পড়াই, শোয়াই, ঘুমাই, ঘুরাই, দেখাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক আছে। তো এইরকম দেখো আরো একটা দেখাই। যদি বলি তোমাকে আমি বলি যে যদি তোমাকে বলি বই, এখন বই শব্দটাকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? দেখো তাহলে পাচ্ছি হচ্ছে ব যোগ ও যোগ রস্বই। তো এই যে ও যোগ রস্বই, খেয়াল করো, এই যে ও যোগ রস্বই, এই ও রস্বই, এই দুইটা মিলে কি নতুন একটা শর্ত তৈরি হয়েছে না? এই ও আর রস্বই দুইটা মিলে কি নতুন একটা শর্ত তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে কি? ওই। এখন এই ওই স্বরধ্বনি দিয়ে কি হতে পারে? দেখো, যেমন মনে করো মই, দই, হই, চই, বই, লই, খই ইত্যাদি, অনেক আছে। তো এরকম আবার দেখো, আমি যদি বলি, মনে করো ধরো আমি বললাম যে মৌমাছি, তাহলে এই যে দেখো মৌ, মৌমাছি। এখন মৌকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? ম যোগ ও যোগ রস্বাউ, তাই না? তো এই যে ও আর রস্বাউ, এই দুইটা মিলে নতুন একটা শর্ত তৈরি হয়েছে না? বলো, এই দুইটা মিলে নতুন একটা শর্ত তৈরি হয়েছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে যৌগিক, এটার নাম হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ও, তো এইরকম একটা স্বর আরেকটার সাথে, মৌলিক স্বরধ্বনি যে 7টা একটু আগে বলছি, ওই 7টা স্বর একটা আরেকটার সাথে মোট 25 ভাবে বসতে পারে। কয়ভাবে বসতে পারে বলো? মোট 25 ভাবে বসতে পারে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এবং এই 25টাই হচ্ছে তোমাদের যৌগিক স্বরধ্বনি। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? অফিস অফিস কই, সেভ পিডিএফ ম্যাটেরিয়াল, ধ্বনিতত্ত্ব। ওকে, এইটা অলরেডি তোমাদের, হ্যাঁ এইটা অলরেডি তোমাদের লাস্ট ক্লাসের ইয়ার সাথে আমি দিয়ে দিয়েছিলাম। ধ্বনিতত্ত্বের আজকের যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসের শীট, এটা কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। ধ্বনির উপাদান উপকরণের যে শীট বা পুরো ধ্বনিতত্ত্ব অধ্যায়ের যে শীটটা, তো এই শীটের মধ্যে তোমরা যখন যাবা, তোমরা হচ্ছে এই যে ধ্বনি, বর্ণ, বর্ণমালা এগুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের লাস্ট ক্লাসে আলোচনা হয়েছে। এই যে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি এটা তোমরা দেখতে পাচ্ছ। যৌগিক স্বরধ্বনি কি বলছি? পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, অর্থাৎ দুইটা স্বর মিলে একটা হয়। ঠিক আছে, এই রূপে একসঙ্গে উচ্চারিত দুটি স্বরধ্বনিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এখন দেখো, এই যে যৌগিক স্বরধ্বনি 25টা আছে, এই যে দেখো 25টা, এই 25টা কোনটা কোনটা? এই যে সিরিয়াল বাই দেওয়া আছে। এই যে অ যোগ এ, দুইটা মিলে কি হচ্ছে? অয়। অয়। এখন অয় দিয়ে কি উদাহরণ হতে পারে? যেমন দেখো বয়, ময়না, জয়, ভয়, লয় ইত্যাদি। আবার দেখো অ যোগ ও, এটা দিয়ে কি হতে পারে? যেমন ও। যেমন দেখো বউ, লও, সৌদা। তারপর দেখো আ যোগ রস্বই, এটা কি? আই। যেমন খাই, ভাই, যাই, ঘুমাই, পড়াই ইত্যাদি। তো এইরকম পুরো 25টা এখানে সিরিয়াল বাই দেওয়া আছে। এখন তোমার প্রশ্ন, ভাই আমাকে এগুলো মুখস্থ করতে হবে? উত্তর হচ্ছে কোনো দরকার নাই। এখন আসো কেন, তোমার পরীক্ষার হলে তো আর প্রশ্ন আসবে না যে যৌগিক স্বরধ্বনি কি কি আছে লিখো। তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসবে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি নয়, অথবা নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি। এই তো এইটা প্রশ্ন আসবে। তো এটা তুমি কিভাবে বের করবা? তুমি দেখবা যে কোনটার মধ্যে, তুমি দেখবা যে নিচের কোনটার মধ্যে একসাথে দুইটা স্বর আছে। ধরো তোমার পরীক্ষার প্রশ্ন আসলো যে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, অপশন আসলো এরকম ক, খ, ও, ক, খ, তারপর হচ্ছে আই, ও। এখন তুমি বলো, এটা কি বের করা খুব কঠিন? এত সিম্পল। ক, খ, আই, ও, কারেক্ট আনসার কোনটা? যৌগিক স্বরধ্বনি এটা। দুইটা স্বর পাশাপাশি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুইটা তো মানে স্বরবর্ণই না, ব্যঞ্জন। এইটা স্বর, কিন্তু এটা তো যৌগিক স্বর না, এটা মূল স্বর। আর আইটা হচ্ছে যৌগিক স্বর, তাই না? সেই খুব ইজিলি বের করতে পারবো। অর্থাৎ যদি বলে যে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, তাহলে এটা বের করা খুব একটা আহামরি কঠিন কিছু নয়, যেন তোমার 25টা মুখস্থ করার কিছু নাই। তুমি জাস্ট খালি জিনিসটা বুঝে নাও, আচ্ছা এই জিনিসটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, তাইলেই হবে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, মাঝে মাঝে কিছু যৌগিক স্বরধ্বনি তোমার কাছে দেখে যৌগিক স্বরধ্বনি মনে নাও হতে পারে, কিন্তু আসলে এটা যৌগিক স্বরধ্বনি। যেমন যেমন ধরো তোমাকে আমি বললাম, ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, প্রশ্ন একই, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি, কিন্তু আমি অপশনগুলো দিচ্ছি, অপশনগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আসো আমি তোমাকে অপশনগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। যেমন অপশনগুলো ধরো দিলাম যে 1 নম্বরে দিলাম হচ্ছে ধরো
নিচের কোনটি যৌগিক স্বর ধ্বনি? এক নম্বরে দিলাম হচ্ছে মনে করো এক নম্বরে দিলাম স্বরেও, 2 নম্বরে দিলাম হচ্ছে ও, 3 নম্বরে দিলাম হচ্ছে আয়, আর 4 নম্বরে দিলাম হচ্ছে কোনটি নয়। 4 নম্বরে দিলাম কোনটি নয়, কোনটি নয়। এবার বলো তো নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? প্রশ্ন একটাই, প্রশ্ন একই, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? এবার এই চারটার মধ্যে উত্তর কোনটা বলো? এ বি সি নাকি ডি? বলো এই চারটার মধ্যে উত্তর কোনটা? এ বি সি নাকি ডি? দ্রুত বলো, এ বি সি নাকি ডি? বলো দ্রুত বলো, এ বি সি নাকি ডি? এই চারটা বলো, দ্রুত বলো। স্বরেও ও নাকি আয় নাকি কোনটি নয়? বলো কোনটি নয়, কোনটা কোনটা? দ্রুত বলো। এই যে রেদওয়ান বলতেছে ভাইয়া কোনটি নয়, অপূর্ব বলছে কোনটি নয়, আচ্ছা লিমা ইসলাম বলছে কোনটি নয়। আচ্ছা তোমরা অনেকেই উত্তর দিতেছো কোনটি নয়, আমি জানি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দিবা কোনটি নয়, ম্যাক্সিমাম তোমরা উত্তর দিবা কোনটি নয়, কিন্তু আসলে এটার উত্তর হচ্ছে এই যে এটা আয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই আয় এটা কেমনে হইলো? কারণ এটার মধ্যে তো স্বরের পরে এটা একটা অন্তস্থিত আছে, এটা তো ব্যঞ্জন বর্ণ, এটা তো ভাই স্বরবর্ণ না। আপনি বলছেন যৌগিক স্বরধ্বনি হইতে হলে 2টা স্বরবর্ণ থাকতে হবে, তো এটা তো ব্যঞ্জন বর্ণ, এটা তো স্বরবর্ণ না। এই জায়গাটা হচ্ছে প্যাচ, আমি জানি এটা ভুল করবো, এই জন্য এটা দিছি। ব্যাপারটা হচ্ছে তোমাকে বারবার বলতেছি ধ্বনি 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 মানে ধ্বনিতে ফোকাস করো, ধ্বনি মানে সাউন্ড। সো কি লেখা আছে ডাজন্ট ম্যাটার, উচ্চারণ করতেছো আয় আয়। এটা আয় কেমনে হয়েছে? আয়টা হয়েছে হচ্ছে এই যে দেখো সরেয়া যোগ এ, এই দুইটা মিলে হয়েছে কি আয়ে, এই দুইটা মিলে কি হয়েছে আয়ে। কনসেপ্টটা কি ক্লিয়ার? আ আর এ দুইটা মিলে হয়েছে হচ্ছে আয়ে। কথা কি বুঝতে পারছো? তো এই আ আর এ পাশাপাশি উচ্চারিত হয়ে কি হয়? খায় না, ঘুমায় না, যায় না, বায় না, ঠিক আছে ইত্যাদি। সো এই আ আর এ দুইটা মিলে হয়েছে হচ্ছে আ এ। আমি কি বুঝতে পারছি? সো এটা হচ্ছে যৌগিক স্বর ধ্বনি, এবং এটার কিন্তু পুরো লিস্টটা এই যে দেখো এখানে কিন্তু তুমি পেয়ে যাবা, এখানে কিন্তু এই যে লিস্টের মধ্যে তুমি আ আর এ, তো এই যে আটটা তুমি এখানে পেয়ে যাবা। আর কোথায়? এই যে দেখো আ আর এ দুইটা মিলে হচ্ছে আয়, আ আর এ দুইটা মিলে আয়, যেমন খায়, যায়, ঘুমায়, পড়ায় ইত্যাদি। আবার দেখো এই যে অ আর এ এটা মিলে হচ্ছে অয়, যেমন দেখো বয়, ময়না, জয়, ভয় ইত্যাদি। এই দুইটাই তোমার কাছে দেখলে মানে মনে হতে পারে যে ভাই এটা তো যৌগিক স্বর কেমনে হইলো, কারণ এটার মধ্যে তো স্বর মানে স্বর ব্যঞ্জন আছে, বাকি সবগুলো মনে করো যে স্বরই আছে, 2টা স্বরই আছে, খালি এই দুইটার মধ্যে হচ্ছে একটা স্বর একটা ব্যঞ্জন। সেই দুইটা দেখে তোমার কাছে কনফিউজড মনে হতে পারে, কিন্তু এটাও কিন্তু যৌগিক স্বর ধ্বনি। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। এবার বলো বুঝছো কিনা, এবার বলো বুঝছো কিনা? এটা কি বুঝছো না বুঝো নাই? স্যার আমি খালি উত্তর দিলেই ভুল হয়। আচ্ছা সমস্যা নাই, তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বলো। এটা কি বুঝছো না বুঝো না এটা একটু বলো। এটা কি বুঝছো যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি? এটা কি বুঝছো? এবং 25টা তোমার মনে রাখার দরকার নাই, কিন্তু একটু মাথা খাটালে জিনিসটা বের করতে পারবা। এটা কি বুঝছো? এটা আমাকে বলো, এটা আমাকে বলো যে এটা তোমরা বুঝছো কিনা, এটাকে বলো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা জুমাইনা ইফাত বলছে জি স্যার বুঝতে পারছি, ফাতেমা বলছে বুঝছি, মাইশা বলছে বুঝছি, আচ্ছা মাইশা বলছে বুঝছি, আয়শাও বলছে বুঝছি। আচ্ছা আল রাফি রহমান বুঝছি, নয়ন বলছে বুঝছি। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, সবাই বলতেছে বুঝতে পারছি, ভেরি গুড, ঠিক আছে, সবাই বলছে বুঝতে পারছি। আচ্ছা তাহলে এবার চলো, এবার আমরা চলে যাব। তাহলে এই জিনিসটা কি হলো এটা আমরা দেখলাম। এখন তাহলে যৌগিক স্বর ধ্বনি জিনিসটা কি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে যৌগিক স্বর ধ্বনি জিনিসটা কি এটা আমাদের ক্লিয়ার। এবার আমরা চলে যাব 5 নম্বরের পরে 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে কি? 6 নম্বর পয়েন্টটা হচ্ছে যদি প্রশ্ন করা হয় যৌগিক স্বর বর্ণ, যৌগিক স্বর বর্ণ কয়টা? যৌগিক স্বর ধ্বনি 25টা, কিন্তু যৌগিক স্বর বর্ণ কয়টা? 2টা। যৌগিক স্বর বর্ণ কয়টা বলো? 2টি। যৌগিক স্বর বর্ণ হচ্ছে 2টা। 2টা কি কি? যৌগিক স্বরবর্ণ 2টা, একটা হচ্ছে আমি জানি তোমাদের অনেকেরই ঠাডা মুখস্থ, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, এই 2টা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই 2টাকে যৌগিক স্বরবর্ণ কেন বলা হয়? আসো কেন বলা হয় এটা একটু দেখি। এই যে আমরা শিখতেছি 25টার একটা লিস্ট আমরা দেখলাম, এই যে 25টার একটা লিস্ট আমরা দেখলাম, এই 25টার কোনটার বলো লিখিত রূপ কি আমরা দেখতে পাই? অর্থাৎ স্বরে স্বরে রস্ব দীর্ঘ রি এ ওই ও ও, এই যে 11টা বর্ণ আছে স্বরবর্ণ, এই 11টা বর্ণের মধ্যে আমরা কি এরকম পাই যে স্বরে স্বরে রস্ব দীর্ঘ অয় আয় ও আও আও আয় ই ই উ উ, তারপরে ইয়ে ইয়ে ইও, এরকম আমরা পাই কখনো? তারপর হচ্ছে এই যে উয়া উই, এগুলো আমরা পাই? এগুলো আমরা পাই না। তার মানে এগুলো এটার কোনো মানে মনে করো যে লিখিত রূপ
এটা কিন্তু আমরা দেখতে পাই না। কথা বুঝতে পারছো? বর্ণের মধ্যে এটা আমরা লিখিত রূপ দেখতে পাই না, কিন্তু এটার কি উচ্চারিত রূপ আছে, এই জন্য এটাকে ধ্বনি বলা হবে, কিন্তু লিখিত রূপ নাই বিধায় এটাকে আমরা বর্ণ বলবো না। তার মানে এটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যৌগিক স্বর ধ্বনি 25টা, কিন্তু এই 25টার মধ্যে যে বর্ণগুলো কেবল লিখিত রূপ আছে, কেবল 2টা লিখিত রূপ আছে। এই যে দেখো ওই, এই যে ওই, এই ওইটাকে আমরা যদি ভাঙি, খেয়াল করো, এই যে ওই, এই ওই মানে ভাঙি বলতে এই ওইটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, আবার এই যে ও, এই ওটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। তার মানে কেবল এই 2টা বর্ণ আছে, যেই 2টা বর্ণকে চাইলে লিখিত হিসেবে দেখানো যায়, কিন্তু এই যে আই আও এগুলো কিন্তু একটাকেও লিখিত বর্ণ হিসেবে দেখানো যায় না। এই আই আও এগুলো কিন্তু একটাকেও লিখিত বর্ণ হিসেবে দেখানো যায় না। সেই জন্য যৌগিক স্বর ধ্বনি 25টা, কিন্তু যৌগিক স্বর ধ্বনি, যৌগিক স্বর বর্ণ বললে 2টা। বলো জিনিসটা কি বুঝছো নাকি বুঝো নাই? আয় বলো বুঝছো নাকি বুঝো নাই? জিনিসটা কি ক্লিয়ার? ইসরাত বলছে স্যার, গুড স্যার। এই যে ইসরাত বলছে, সাদা তো বলছে স্যার এইটার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। এটার ব্যাপারটা ক্লিয়ার করেন বলতে আপনি তো এই যে মানে ওই এটা লিখলেন ও আর রস্যই, আর ও এটা লিখলেন ও আর রস্যও। এখন অনেক বইতে তো এটা ও আর রস্যও লেখা নাই, এটা লেখা আছে, এটা লেখা আছে অ আর ও, মানে অ আর ও, এইটা হচ্ছে ও এইভাবে লেখা। আর এই যে ওই এটা লেখা আছে অ আর রস্যই, মানে স্বরেয় প্লাস রস্যই, স্বরেয় প্লাস রস্যই, এইটা লেখা আছে অনেক বইতে। তাহলে এটা কি ভুল? উত্তর হচ্ছে না, এইটাও রাইট, এইটাও রাইট, আবার এইটার ক্ষেত্রে এইটাও রাইট, এইটাও রাইট। তবে যদি বাংলা একাডেমির অভিধানের কথা বলো, অর্থাৎ বাংলা একাডেমির অভিধান বলতে কোনটা? এই যে এইটা বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান, যে 2টা খণ্ড আছে, এই যে 2টা বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধানের যে 2টা খণ্ড আছে, এইটার মধ্যে এই ও এবং ও এর বিশ্লেষণ সব জায়গায় এটা দিছে, অর্থাৎ কোন জায়গায় অরস্য এবং ও মানে অরস্য এটা নাই। আমার কথা কি বুঝতে পারছো? তো এই কারণে যদি পরীক্ষার হলে আসে যে ওই বা ওই এটার এটার বিচ্ছেদ কোনটা, আমরা এইটা দিব যদি অপশনে থাকে, এইটা না থাকলে আমরা এটা দিব, কিন্তু এটা থাকলে আমরা এটা দিব। ওকে ফাইন, তাইলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমরা। তাইলে যৌগিক স্বর ধ্বনি কয়টা? 25টা। এবং যৌগিক স্বর বর্ণ কয়টা? যৌগিক স্বর বর্ণ হচ্ছে 2টা, এবং 2টা কি কি? একটা হচ্ছে ওই এইটা, এবং একটা হচ্ছে ও এইটা। এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো? এটা আগে বলো। এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার হয়েছো? এটা আগে বলো। ওকে ফাইন, তাইলে এবার আসো আমরা পড়ায় যাই। এবার আসো তাহলে আমরা বলতেছিলাম, আমরা পড়ায় যাই, আমরা বলতেছিলাম যেটা যে যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরধ্বনি 25টা কি কি এটা আমরা দেখলাম। এবার আসো আমরা দেখতেছিলাম হচ্ছে যৌগিক স্বর বর্ণ কয়টা? 2টা। 2টা হচ্ছে ওই এবং ও। এই 2টাকে বলা হয় কি? এই 2টাকে বলা হয় যৌগিক স্বর বর্ণ। এই 2টাকে কি বলা হয় বলো? এই 2টাকে বলা হয় যৌগিক স্বর বর্ণ। তাহলে আশা করি যৌগিক স্বর বর্ণ জিনিসটা কি এটা তোমরা বুঝে গেছো। এখন অতিরিক্ত একটা ইনফরমেশন আছে, সেটা বলে রাখি। সেটা কি? মনে রাখবা, এই যে যৌগিক স্বর ধ্বনি 25টা বলতেছি, মাঝে মাঝে পরীক্ষা হলে এটা যৌগিক স্বর ধ্বনি হিসেবে না এসে অল্টারনেটিভ নামে পরীক্ষায় আসে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটার অল্টারনেটিভ নাম কি? বলতেছি, এইটার অল্টারনেটিভ আরো 4টা নাম আছে, সরি 5টা নাম আছে এটার অল্টারনেটিভ। তো এইটার অল্টারনেটিভ 5টা নাম কি কি আমি তোমাকে বলছি, মনোযোগ দিয়ে শুনো। এইটার অল্টারনেটিভ আরো 5টা নাম আছে। অল্টারনেটিভ এটার আরো কয়টা নাম আছে বলো? এটার অল্টারনেটিভ আরো 5টা নাম আছে। এই 5টা নাম কি কি আমি তোমাকে বলছি। দেখো, অল্টারনেটিভ এটার 5টা নাম হচ্ছে, অল্টারনেটিভ 5টা নাম হচ্ছে এটার, 1 নম্বর হচ্ছে, আসো 1 নম্বর হচ্ছে যৌগিক স্বর, জাস্ট এইটুক, যৌগিক স্বর 1 নম্বর হচ্ছে যৌগিক স্বর। 2 নম্বর হচ্ছে যুগ্ম স্বর। 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে যুগ্ম স্বর, ঠিক আছে, যুগ্ম স্বর। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে দ্বিস্বর। 4 নম্বর হচ্ছে যৌগিক স্বর, যুগ্ম স্বর, দ্বিস্বর। 4 নম্বর হচ্ছে যৌগিক স্বর, যুগ্ম স্বর, দ্বিস্বর। 4 নম্বর হচ্ছে সন্ধিস্বর। 4 নম্বর হচ্ছে সন্ধিস্বর। 5 নম্বর হচ্ছে সান্ধ্যক্ষর। 5 নম্বর হচ্ছে সান্ধ্যক্ষর। 5 নম্বর হচ্ছে সান্ধ্যক্ষর। তো মোট হচ্ছে 5টা। মোট 5টা কি কি? যৌগিক স্বর, যুগ্ম স্বর, দ্বিস্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর। যৌগিক স্বর, যুগ্ম স্বর, দ্বিস্বর, সন্ধিস্বর, সান্ধ্যক্ষর, ঠিক আছে। তাহলে এই 5টা হচ্ছে কি? এই 5টা হচ্ছে যৌগিক স্বর ধ্বনি। এই 5টা হচ্ছে কি? এই 5টা হচ্ছে যৌগিক স্বর ধ্বনি। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? এটা কি বুঝছো না বুঝো নাই? এটা কি ক্লিয়ার হইছো? তাহলে যৌগিক স্বর ধ্বনির অল্টারনেটিভ 5টা নাম আছে। মাঝে মাঝে পরীক্ষা এটাও আসে যে নিচের কোনটি দ্বিস্বর, মাঝে মাঝে পরীক্ষা এটা আছে নিচের কোনটি দ্বিস্বর, বুঝতে হবে যৌগিক স্বর ধ্বনির কথাই জিজ্ঞেস করছে। তাহলে যৌগিক স্বর ধ্বনি কয়টা? সেটা হচ্ছে 5টা, এবং মানে 25টা। এই 25টার অল্টারনেটিভ 5টা নাম আছে সেটা বলে দিলাম। আর যৌগিক স্বর বর্ণ এটা
ও এবং ও, এবং এই দুইটারও অল্টারনেটিভ একটা নাম আছে। নামটা কি? নামটা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক। এটার নাম হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক। এটার নাম হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক। যৌগিক স্বর বর্ণের অল্টারনেটিভ নাম কি? যৌগিক স্বর বর্ণের অল্টারনেটিভ নাম যৌগিক স্বরজ্ঞাপক। এখন আমি তোমাকে বলি এটার নাম কেন যৌগিক স্বরজ্ঞাপক। তোমাকে এটা কোনো জায়গার কোনো কোচিং এর টিচার তোমাকে এটা পড়াবে না। নো ওয়ার্ক, মানে কোন জায়গায় তোমাকে এটা পড়াবে না। আমি বুঝাই দিচ্ছি কেন এটার নাম যৌগিক স্বরজ্ঞাপক। তুমি জিজ্ঞেস করে দেখো, স্যার এটার নাম যৌগিক স্বর ধ্বনি, যৌগিক স্বর বর্ণ, এটার অল্টারনেটিভ নাম যৌগিক স্বরজ্ঞাপক কেন? জিজ্ঞেস করে দেখো। যৌগিক স্বর, এটার অল্টারনেটিভ নাম যৌগিক স্বরজ্ঞাপক এই জন্য, কারণ দেখো জ্ঞাপন করা এই কথাটার মানে কি বলতো? জ্ঞাপন করা কথাটার মানে হচ্ছে প্রকাশ করা। দেখবা যখন কোনো বিখ্যাত লোক মারা যায়, বিখ্যাত লোক মারা যায়, তখন দেখবা বলে না টেলিভিশনে যে মহামান্য রাষ্ট্রপতি অমুকের গভীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন। তো এই যে আমরা বলি গভীর শোক জ্ঞাপন করেছেন, জ্ঞাপন করেছেন কথাটা দ্বারা কি বুঝায়? প্রকাশ করেছেন। তাহলে জ্ঞাপন মানে প্রকাশ করা, তাহলে জ্ঞাপক মানে কি? প্রকাশক। সো তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে যাচ্ছি যে যৌগিক স্বর আছে যে 25টা, এই 25টার কেবল সাউন্ড আছে, লিখিত রূপ নাই। কিন্তু এই 25টার মধ্যে 2টা আছে যার লিখিত রূপ আছে, অর্থাৎ এদের প্রকাশিত রূপ আছে। এই কারণে এদেরকে বলা হয় যৌগিক স্বরজ্ঞাপক। কনসেপ্টটা কি ক্লিয়ার? যৌগিক স্বরজ্ঞাপক কেন বলা হয় বুঝছো না বুঝো নাই? শুনো, একটা জিনিস তোমাকে বলে রাখি, তুমি যেই জায়গায় ক্লাস করো, যেই সাবজেক্টেরই ক্লাস করো, বাংলা করো, ইংলিশ করো, আইসিটি করো আর জিকে করো, সবসময় টিচারকে কোশ্চেন করবা, স্যার ওয়াই, কেন, কেন এটা হয়েছে, কেন, এই ওয়াই জিজ্ঞেস করবা। যতক্ষণ তুমি ওয়াই জিজ্ঞেস করবা ততক্ষণ মনে রাখবা তোমার ডিপলি জিনিসটা পড়া হচ্ছে। যেদিন থেকে তুমি ওয়াই জিজ্ঞেস করে বন্ধ করে দিবা, সেদিন থেকে তোমার পড়া মনে করবা যে ডিপলি আর পড়া হচ্ছে না। আর ডিপলি পড়া না হলে কি হয় জানো? কোশ্চেনটা একটু ঘুরাই দেয় যখন, তখনই তুমি ধরা খাই যাবা। যখনই কোশ্চেনটা একটু ঘুরাই দিবে তখনই তুমি ধরা খাই যাবা। কথা বুঝতে পারছো? আসলে তুমি যে ধরা খাবা তার একটা উদাহরণ এখনই দিচ্ছি। তুমি যে ধরা খাবা তার একটা উদাহরণ এখনই দিচ্ছি। আচ্ছা, যৌগিক স্বর বর্ণ কয়টা এটা বলছো না? ওকে, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি। এইটার উত্তর স্যার এই অল্টারনেটিভ 5টা নাম আবিষ্কার কইরা কি লাভ হইলো? ধ্বনি পরিবর্তনের টপিকের এই অল্টারনেটিভ নাম পরিবর্তন টপিকে এই অল্টারনেটিভ নাম কঠিন করে ফেলছে। প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ নামের পেছনে একটা কারণ আছে। এই যে এটা যেমন বললাম যৌগিক স্বর বর্ণ, এটা যৌগিক স্বর জ্ঞাপক, ওইখানে যৌগিক স্বর যুগ্ম স্বর, মানে স্বরবর্ণটা যুগ্ম হয়েছে, একসাথে হয়েছে। অথবা সন্ধি স্বর, সন্ধি মানে মিলন, তার মানে দুইটা স্বরের সন্ধি হয়েছে, মিলন হয়েছে, ঠিক আছে। আবার সান্ধ্যক্ষর কেন বলা হয়? সান্ধ্য ভাষা মানে আমরা কি বলি? এই 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 যে এটার নাম সান্ধ্যক্ষর, কেন এটাকে সান্ধ্যক্ষর বলা হয়? জিজ্ঞেস করো তোমার টিচারকে, যে টিচার যার কাছে পড়ো তাকে জিজ্ঞেস করো সান্ধ্যক্ষর কেন বলা হয়। ম্যাক্সিমাম টাইম আমি দেখছি এর উত্তর দিতে পারে না। ব্যাপারটা হচ্ছে সান্ধ্যক্ষর কেন বলে? সিম্পল জিনিস। ব্যাপার দেখো, আমরা চর্যাপদের ভাষাটাকে কি বলি? সান্ধ্য ভাষা। কেন বলি? কারণ যে ভাষাটা আলো আধারীর ভাষা, পরিপূর্ণ বোঝা যায় না, ক্লিয়ার না। সো তাহলে এই অক্ষরগুলো তুমি কি পরিপূর্ণভাবে মানে দেখো লেখা আছে? পরিপূর্ণ লেখা নেই, ক্লিয়ার না। এই যে এগুলো দেখো ক্লিয়ার না, এই যে এগুলো তোমার কাছে ক্লিয়ার না। এই যে আয় আয় তারপরে অয়, এগুলো যে যৌগিক স্বর, এগুলো ক্লিয়ার না, পুরোপুরি ক্লিয়ার না, ঠিক আছে। মানে আলো আধারীর মতো, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, মনে হয় না, এরকম। এই কারণে এদের নাম হচ্ছে সান্ধ্যক্ষর। বুঝতে পারছো? এটা যেমন সান্ধ্য ভাষা, এটা হচ্ছে সান্ধ্যক্ষর। কনসেপ্টটা কি ক্লিয়ার? সাদাত হাসান বলছে, স্যার আমি তো জিগাইলে আপনার এই জিগামো, আমি তো আপনার কাছেই পড়ি। তুই তো আমারে জিগাস, কিন্তু তুই যে রেকর্ড পাঠাস আমারে, এই রেকর্ডের আমি যদি এখন রিপ্লাইটা ছেড়ে দেই তাহলে তো তুই ধরা খাবি। তুই তো জিগাস আমার কাছে, কিন্তু তুই তো আরো 30 জনের লগে আলোচনা করে জিগাস। আর তোর ওই 30 জন বন্ধু তো আবার আমার কাছে পড়ে না, এটা তো বুঝতে হইব। তোর ওই 30 জন বন্ধু তো আবার পড়ে অন্য জায়গায় অন্য বই, এটি পইরা তারপরে তুই আমার জিজ্ঞাস, স্যার আমার ওই বন্ধু কইছে এটা হইব। তো তুই তো জিজ্ঞাস আমারে, কিন্তু তুই তো জিজ্ঞাস তোর বন্ধুগুলোকে ডিসকাস কইরা। প্রবলেমটা তো এই জায়গায়। ওকে, এবার দেখো তাহলে এটা কি ক্লিয়ার হইছো? যৌগিক স্বরধ্বনির ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাকে আমি একটা প্রশ্ন করি, আসো এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি উত্তর দিতে পারো কিনা। একটা প্রশ্ন করবো, দেখি উত্তর দিতে পারো কিনা। বলো তো নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? ওকে, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? ওকে, হিয়ার ইজ ইউর অপশন এ, বি, সি, ডি, 4টা অপশন। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
চারটা অপশন, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? এটা পারলে মানে আমার চোখে যার উত্তরটা সবার আগে আসবে, আমার চোখে যার উত্তরটা সবার আগে আসবে, আমি তাকে 10 টাকা ফ্লেক্সিলোড দিব। ঠিক আছে, 10 টাকা ফ্লেক্সিলোড। এটার উত্তরটা যার মানে উত্তরটা সে প্রশ্ন টাকা দিব, সমস্যা নাই। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? আসো, প্রশ্ন হচ্ছে যদি বলি স্বরেয় নাকি এ নাকি ওই নাকি কোনটি নয়, নাকি কোনটি নয়। ভালো করে খেয়াল করো, যৌগিক স্বরধ্বনি বলছি। এবার বলো উত্তর কোনটা? যৌগিক স্বরধ্বনি কোনটা? উত্তর কোনটা দেখি? যৌগিক স্বরধ্বনি কোনটা? উত্তর কোনটা? ওকে, তানিয়া ফাতেকুন্নাহার, হ্যাঁ তানিয়া ফাতেকুন্নাহার, আক্তার শিফা, সাদিয়া আক্তার শিফা মানে আমাদের রিস্টার্ট ব্যাচের স্টুডেন্ট। তার উত্তরটা মানে সঠিক উত্তরটা আমার সবার আগে চোখে পড়েছে। আর হচ্ছে ওদিকে হচ্ছে আমাদের যারা ডিউ ইয়া ব্যাচের স্টুডেন্ট আছে, তুফান ব্যাচের স্টুডেন্ট আছে, তুফান ব্যাচের স্টুডেন্টের মধ্যে ওই যে সাদিয়া নামটা যেটা বললাম আমি, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার সবার আগে চোখে পড়েছে। সো এটার উত্তরটা বলে দিই। তোমরা এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দেখাইছে হচ্ছে কোনটি নয়, কিন্তু এটার উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি সি। উত্তর হচ্ছে সি। এখন প্রশ্ন হচ্ছে স্যার সি কেমনে হয়? আপনি তো বলতেছেন যৌগিক স্বরধ্বনি, আপনি তো বর্ণ জিজ্ঞেস করেন নাই। এই তো এই জায়গাটাই হচ্ছে তোমাদেরকে এই জন্যই বলি যে একটু সময় নিয়ে ডিপলি পড়বা। ডিপলি পড়লে কোশ্চেন ঘুরে দিলেও সমস্যা হবে না। এটার নাম কেন যৌগিক স্বরধ্বনি? ব্যাপারটা হচ্ছে আমরা বলতেছি যৌগিক স্বরধ্বনি কোনটা, ওই এবং ও এই দুটো যৌগিক স্বরবর্ণ, ঠিক আছে মানলাম এদের লিখিত রূপ আছে, কিন্তু এদের লিখিত রূপ আছে বলে কি এদের উচ্চারিত রূপ নাই? এই দুইটার কি উচ্চারিত রূপ নাই? যৌগিক স্বরধ্বনির লিস্টের মধ্যে কি এই দুইটা ছিল না? এই যে ওই এবং ও এই দুইটার লিখিত রূপ যেমন আছে, এই দুইটাকে এই জন্য যৌগিক স্বরবর্ণ বলা হয়, কিন্তু এদের তো উচ্চারিত রূপও আছে, এই জন্য এদেরকে যৌগিক স্বরধ্বনিও বলা হয়। আমার পয়েন্টটা কি ক্লিয়ার? তার মানে যৌগিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরবর্ণ এই দুইটাকে, ওই এবং ও এই দুইটাকে যৌগিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরবর্ণ দুটোই বলা হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই দুইটাকে দুটোই বলা হয়। অর্থাৎ 25টার যে লিস্ট, এই 25টার লিস্টের মধ্যে আমি তোমাদের যে লিস্টটা দিয়েছি ওই লিস্টের মধ্যেও খেয়াল করে দেখবা, ওই 25টার লিস্টের মধ্যে 19 এবং 20 এই যে ও এবং ও রস্যই ওই এবং ও এবং রস্য ও, এই দুইটা আমি মার্ক করে দিছি। কেন? কেবল এই দুইটা যৌগিক স্বরধ্বনিও হয়, যৌগিক স্বরবর্ণও হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? এবং সুন্দর করে এই 25টার পরে এই যে দেখো আবার লিখেও দিছি যে এই 25টি যৌগিক স্বরধ্বনির মধ্যে 19 এবং 20 নম্বরের ধ্বনি দুটিকে ওই এবং মানে এই যে ওই দেখো এইটাও আছে, আবার ও এটাও আছে, দুইটাই রাইট। তবে এটা বেশি প্রেফার, মানে ও দিয়ে যেটা বেশি প্রেফার। আমরা বাংলা বর্ণমালায় স্বাধীন বর্ণরূপে ব্যবহৃত হতে দেখি, লিখিত রূপ আছে বিধায় এদেরকে আমরা যৌগিক স্বর জ্ঞাপক বা যৌগিক স্বর বর্ণ বলতে পারি। বলো জিনিসটা কি ক্লিয়ার? এবার বলো যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বর বর্ণ নিয়ে পুরোপুরি ক্লিয়ার হইছো কিনা তোমরা? যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরবর্ণ এই দুইটা নিয়ে পুরোপুরি তোমরা ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। আশা করি তাহলে যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরবর্ণের খেলা তোমার ক্লিয়ার। তাহলে এটা গেল হচ্ছে 5 গেল, 6 গেল, 5 6 শেষ। এবার 7 নাম্বার। 7 নাম্বার লিখো, 7 নম্বরে লিখো রস্বস্বর। লিখো রস্বস্বর। রস্বস্বর কয়টা লিখো? রস্বস্বর হচ্ছে 4টা। বলো রস্বস্বর কয়টা? রস্বস্বর হচ্ছে 4টা। 4টা কি কি? 4টা হচ্ছে স্বরেয় রস্বই রস্বৌ রি, স্বরেয় রস্বই রস্বৌ রি, এই 4টাকে বলা হয় রস্বস্বর। এই 4টাকে কি বলা হয় বলো? রস্বস্বর। স্বরেয় রস্বই রস্বৌ রি, এই 4টাকে বলা হয় রস্বস্বর। এবার এক লাইন গ্যাপ দিব মাঝখানে, এক লাইন গ্যাপ দিয়া তারপরে লিখবা 8 নাম্বার দীর্ঘস্বর। দীর্ঘস্বর কয়টা? দীর্ঘস্বর হচ্ছে 7টা। দীর্ঘস্বর কয়টা? দীর্ঘস্বর হচ্ছে 7টা। এখন আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, রস্বস্বর যে 4টা বা দীর্ঘস্বর যে 7টা এইটা নিয়ে কোনো ডাউট নাই। অর্থাৎ রস্বস্বর মানে 4টা, স্বররস্বই রস্বৌ রি, দীর্ঘস্বর 7টা, এটা সবাই মনে রাখতে পারে, মানে 4টা 7টা সময় মনে রাখতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে রস্বস্বর কোন 4টা আর দীর্ঘস্বর কোন 7টা এইটা অনেকে মনে রাখতে পারে না। তো এইটা কিভাবে বের করবে? এটা বের করার জন্য একটা ট্রিক্স আছে, সুপার ট্রিক্স। এটা বের করার জন্য একটা সুপার ট্রিক্স আছে। সুপার ট্রিক্সটা কি? যে সিরিয়াল বাই এখানে লিখে ফেলো, সিরিয়াল বাই এখানে মনে করো তুমি স্বরে গুলো লিখে ফেলো, মাঝখানে যে গ্যাপ রাখতে বলছি না এখানে সিরিয়াল বাই একটু লিখে ফেলো। স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যাউ, দীর্ঘাউ, রি, রি, এ, ওই,
ও ও, এটা লিখে ফেলো। সরে সরে রস্য দীর্ঘ রি এ ওই ও ও, লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। লিখো, তারপরে আমি একটা ম্যাজিক ট্রিক্স দেখাবো, যেটার কারণে রস্বস্বর এবং দীর্ঘস্বরটা সহজে তোমরা বের করে দিবা, মানে বের করতে পারবা। ওকে ফাইন, একটু দ্রুত করো, একটু দ্রুত করো। স্যার লেখা ডান, লেখা ডান। ওকে ফাইন, লেখা ডান, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে রস্বস্বর 4টা, দীর্ঘস্বর 7টা। এখন রস্বস্বর কোন 4টা কেমনে মনে রাখবা? দেখো জোস একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, একটা ধরবো একটা ছাড়বো, এভাবে করে 4টা পর্যন্ত ধরার কিন্তু নিয়ম আছে। তুমি চাইলে একসাথে 4টা পর্যন্ত ধরতে পারবা। 4টা বেশি ধরার কোনো হাদিস, সরি 4টা বেশি ধরার কোনো নিয়ম নাই, ঠিক আছে। আমি কিন্তু ধ্বনির কথা বলছি, তুমি আবার অন্য কিছু ভাইবো না, হ্যাঁ, অন্য কিছু ধরবা না। আমি এখানে ধ্বনি ধরার কথা বলছি, ওকে, বা বর্ণ ধরার কথা বলছি। তো তাহলে ব্যাপারটা হচ্ছে একসাথে 4টা ধ্বনি, তুমি একটা ধরবা একটা ছাড়বা, একটা ধরবা একটা ছাড়বা, এভাবে করে 4টা পর্যন্ত তুমি ধরতে পারবা। 4টার পরে তুমি ধরতে পারবা না। কনসেপ্টটা কি ক্লিয়ার? সেই 4টা, যেই 4টারে তুমি ধরতে পারবা, এই 4টা হচ্ছে রস্বস্বর। এই যে দেখো, স্বরেও রস্ব রস্বরি, এই যে দেখো এই 4টা রস্বস্বর, বাকি 7টা দীর্ঘস্বর, শেষ, কাহিনী খালাস। সিম্পল, বুঝতে পারছো? সিম্পল। ফাইন, তাহলে রস্বস্বর কয়টা? 4টা, দীর্ঘস্বর কয়টা? 7টা। এটা ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো, তাহলে এইবার 8 গেল, 7 গেল, 8 গেল। এবার আমরা 9 নম্বরে দেখি, আসো। 9 নম্বরে লেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? লিখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? লিখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের তুমি কি জানো আজকের যে ক্লাসটা করতেছো, এই ক্লাস থেকে তুমি মাস্ট একটা কোশ্চেন কমন পাবা। ধ্বনিতত্ত্ব থেকে কোশ্চেন আসে নাই ভার্সিটিতে, কোন ভার্সিটিতে, এইটা খুবই কম হয়েছে, মানে খুবই রেয়ার কেস। ধ্বনিতত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, প্রতি বছরই এখান থেকে একটা না একটা কোশ্চেন আসেই। আজকের ক্লাসটা তুমি করতেছো, আজকের ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝো, তাহলে তুমি এখান থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আছে। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, বুঝার কথা, মানে বুঝার চেষ্টা করো। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টা? তাহলে বলো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে কয়টা? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার? তবে এই কার মানে কিন্তু ওই যে মানে আকার রস্যিকার, এই কার মানে আবার তুমি কার আমি কার, যে যাহার সে তাহার, এই কার না, ঠিক আছে। ওকে, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে কারের সংখ্যা কয়টা? লিখো, কারের সংখ্যা, লিখো, কারের সংখ্যা, কারের সংখ্যা 10টি। কারের সংখ্যা হচ্ছে 10টি। কারের সংখ্যা কয়টা? কারের সংখ্যা হচ্ছে 10টা। কারের সংখ্যা হচ্ছে 10টা। 10টা কি কি? 10টা হচ্ছে এই যে দেখো, আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার এবং ঔকার, ওকার এবং ঔকার, এই 10টা হচ্ছে কার। এই 10টা হচ্ছে কার। কারের সংখ্যা কয়টা? কারের সংখ্যা হচ্ছে 10টা। এখন কথা হচ্ছে স্বরেও এর কোনো কার নেই, এই জন্য লিখো, স্বরেও এর কোনো কার নেই। স্বরেও এর কোনো কি নেই? বলো, স্বরেও এর কোনো কি নেই? কার নেই। স্বরেও এর কোনো কার নেই, তাই বা এ কারণে, লিখো, স্বরেও এর কোনো কার নেই, এ কারণে স্বরেয়কে বলা হয়, এ কারণে স্বরেয়কে বলা হয়, স্বরেয়কে কি বলা হয়? স্বরেয়কে বলা হয় নীলিন বর্ণ। স্বরেয়কে বলা হয় নীলিন বর্ণ। স্বরেয় এর কোনো কার নেই, এই জন্য স্বরেয়কে কি বলা হয়? নীলিন বর্ণ। তো এবার বলো তো, এটাকে কেন নীলিন বর্ণ বলে? তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমরা যেখানেই পড়ো, আমি জানি না কোথায় পড়ো, অফলাইনে পড়ো আর অনলাইনে পড়ো, যেখানেই পড়ো, তুমি জিজ্ঞেস করো স্যারকে যে স্যার এটাকে কেন নীলিন বর্ণ বলে? বলবে কি জানো? আমি জানি কি বলবে, বলবে এটা তো সহজ, এটার কোনো কার নাই এই জন্য নীলিন বর্ণ বলে। উত্তরটা কি দিবে? উত্তরটা হচ্ছে এটার কোনো কার নাই এই জন্য এটাকে নীলিন বর্ণ বলে। বাট এটা কোনো উত্তর না। মানে তুমি জিজ্ঞেস করছো হচ্ছে এটাকে কেন নীলিন, মানে নীলিনই কেন, নামটা নীলিনই কেন? এটা তো নীলিন না হয়ে বিলীন বর্ণ হইতে পারতো, বা এটা তো মনে করো যে এটা তো মনে করো যে চিরলীন বর্ণ হইতে পারতো, নীলিন বর্ণই কেন, মানে নামটা এটাই কেন? প্রশ্ন হচ্ছে এইটা। শোনো, যখন তুমি বিস্তারিত ব্যাখ্যা সহকারে বুঝবা, তখন বলছি না এগুলো তুমি জীবনেও ভুলবা না, যেটা ব্যাখ্যা সহকারে আমি তোমাকে জিনিসটা বুঝাই দিচ্ছি, খেয়াল করো। নি মানে নাই, নি মানে কি? নাই। লিন মানে রূপ, মানে যার অন্য কোনো রূপ নাই। অর্থাৎ এই যে দেখো, আমি বললাম রস্যই, এই রস্যের এইটা একটা রূপ পূর্ণ, আবার এটা একটা রূপ সংক্ষিপ্ত। কথা কি বুঝতে পারছো? আবার এই যে মনে করো রস্য, তাহলে এটা একটা রূপ পূর্ণ, আবার এটা একটা রূপ সংক্ষিপ্ত। কিন্তু একমাত্র স্বরেও এইটার অন্য কোনো রূপ নাই, এটার একটাই রূপ। এই জন্য এটাকে বলা হয় নি লিন বর্ণ, মানে অন্য কোনো রূপ বা মানে রং নাই। কথা কি ক্লিয়ার? বুঝছো জিনিসটা? আমি তোমাকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিলাম। এবার তুমি চাইলে, হ্যাঁ, ইউ ক্যান চেক। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, আশা করি ক্লিয়ার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। কারের সংক্ষিপ্ত রূপ কি? শোন, আমি
আচ্ছা এটা পরে বলবো, ওকে ফাইন। কারের সংখ্যা কয়টা? কারের সংখ্যা হচ্ছে 10টা। স্বরে এর কোনো কার নেই, এই কারণে স্বরকে কি বলা হয়? এটাকে বলা হয় নীলিন বর্ণ। স্বরেরকে কি বলা হয়? এটাকে বলা হয় নীলিন বর্ণ। আচ্ছা এটা আশা করি ক্লিয়ার হইছো। এবার আসো তোমাদেরকে আমরা চলে যাবো হচ্ছে 12 নম্বর পয়েন্টে। বাট 12 নম্বর পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে আমি অতিরিক্ত একটা ইনফরমেশন দিই। এটাও তোমার পড়ার ইনফরমেশন, পড়া রিলেটেড ইনফরমেশন, বাট তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে সমার্থক শব্দ। এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপরে হচ্ছে বাগধারা, এগুলো তোমরা কিভাবে মুখস্থ করছো আমি তোমাদেরকে একটু দেখাই যে সমার্থক শব্দ তোমরা কিভাবে রিডিং পড়ে, জাস্ট রিডিং পড়ে মনে রাখবা। সমার্থক শব্দ বাংলাদেশের বেশিরভাগ কোচিং এ কিভাবে মুখস্থ করায়? এই কালকে সূর্যের সমার্থক শব্দ 10টা মুখস্থ করে নিবি। এবার তোমার কাজ কি ভাষায়? সূর্যের সমার্থক শব্দ আদিত্য, 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 বিভাবসু, 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 দিবাকর, 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 দিবাকর। এই তোমার কাজ হচ্ছে এইটা, সূর্যের সমার্থক শব্দ আদিত্য, বিভাবসু, দিবাকর, দিবাবসু, এই ঠাড়া মুখস্থ করা, ঠিক আছে? আর আমার কাজ হচ্ছে কি, সূর্যের সমার্থক শব্দ একটা মুখস্থ করার দরকার নেই, তুই বেসিক ক্লিয়ার কর, বেসিক ক্লিয়ার কর, বেসিক অর্থটা বুঝ। তুই সূর্যের সমার্থক শব্দ সবগুলো বুঝ যে এটার অর্থ এটা কেন, কেন এটার অর্থ এইটা, এই কেনর উত্তর যখন তুই বুঝবি তোর একটা মুখস্থ করার দরকার নেই, তুই সব পারবি। সিম্পল জিনিস। আমি তোকে একটা ট্রিক্স দেখাই, একটা ট্রিক্স দেখাই, মানে কিভাবে এই জিনিসটা কাজ করে আমি তোরে দেখাই। এটা মনে কর পানির কিছু সমার্থক শব্দ বল, পানির কিছু সমার্থক শব্দ বল যেগুলো কমন, মনে কর সবাই জানে, এরকম কিছু সমার্থক শব্দ বল যে ভাই এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো আগে থেকেই জানি। ওকে, যেমন যেমন মনে কর জল, অথবা মনে কর অম্বু, অথবা মনে কর তোয়, অথবা মনে কর পয়, অথবা মনে কর নীর, অথবা মনে কর বাড়ি, অথবা মনে কর বাড়ি, ঠিক আছে, বাড়ি, অথবা মনে কর জল, অম্বু, তোয়, পয়, নীর, তারপর হচ্ছে ধরলাম এই কটাই, ধরলাম, ওকে ফাইন, আরো আছে, ধরলাম এই কটাই। এখন আসো মেঘের সমার্থক শব্দ কি? দেখো তোমাকে আমি কিভাবে মুখস্থ করাচ্ছি। আসো তুমি আমাকে বলো তো, পানি ধরে রাখে কে? বলো, পানি ধরে রাখে কে? পানি ধরে রাখে কে? পানি ধরে রাখার কাজটা কার? এই যে দেখো, এই যে আকাশ, আকাশের মধ্যে মেঘ জমে আছে, ও কি করতেছে? ও পানিগুলোকে ধরে রাখতেছে, যে কোনো সময় কি করতে পারে? ছেড়ে দিতে পারে। তাহলে পানি ধরে রাখার কাজটা কার? বলো, মেঘের। তার মানে পানির যত সমার্থক শব্দ আছে এটার সাথে তুমি যখন ধর লাগাই দিবা, দ্যাটস ইট, এটা হয়ে যাবে মেঘ। এটা কি হয়ে যাবে? বলো, মেঘ। শেষ, কাহিনী খালাস। তার মানে তুমি যদি বলো এই যে দেখো জলধর, অম্বুধর, তয়োধর, পয়োধর, নীরধর, বাড়িধর, সব মেঘ, তাহলে তোমার মেঘের সমার্থক শব্দ কি মুখস্থ করা লাগবে? নো নিড, কোনো দরকার নাই, ঠাড়া মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট জিনিসটা তুমি বুঝে বুঝে করো। আবার দেখো, এই যে মনে করো তাহলে জলধর, অম্বুধর, তয়োধর, পয়োধর, নীরধর, বাড়িধর, এগুলো হচ্ছে মেঘ। মেঘ দিয়ে মনে করো পানি বৃষ্টি হিসেবে মাটিতে নামলো, এখন নাইমা যাবে কোথায়? পানি বৃষ্টি হিসেবে মাটিতে নামলো, নাইমা যাবে কোথায়? পানির আলটিমেট ডেস্টিনেশনটা কোথায়? নদী, নালা, খাল, বিল দিয়ে আলটিমেট ডেস্টিনেশনটা হচ্ছে সমুদ্র। আলটিমেট ডেস্টিনেশনটা কোথায়? সমুদ্র। এইবার আসো, পানির যত সমার্থক শব্দ আছে তার সাথে যদি তুমি নিধি লাগাই দাও, নিধি কি লাগাই দিবা? নিধি। নিধি শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। বলো, নিধি শব্দের অর্থ কি? নিধি শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। তাহলে পানির সাথে তুমি যদি নিধি লাগাই দাও, মানে পানির শেষ আশ্রয়স্থল, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সমুদ্রের সমার্থক শব্দ। তার মানে কি? তার মানে জলনিধি, অম্বুনিধি, তয়োনিধি, পয়নিধি, নীরনিধি, বাড়িনিধি, সব সমুদ্র। মুখস্থ করার দরকার আছে? নো নিড, কোনো দরকার নাই। দিস ইজ সিস্টেম। সো ব্যাপারটা হচ্ছে তুই পড়ছস একটা, তাও এটা তোর মানে বেসিক পড়া আছে আগের থেকেই, তুই ওইভাবে পড়ছস একটা, তোর আমি আরো সমার্থক শব্দ মুখস্থ করে দিছি মেঘের এবং সমুদ্রের, দুইটা ফ্রি। খালি জাস্ট একটা জিনিস মাথায় রাখছস, সেটা হচ্ছে পানি ধরে রাখে কে? মেঘ। আর পানি পয়রা কই যায়? সাগরে। শেষ, কাহিনী খালাস। সো ব্যাপারটা হচ্ছে পড়তে হবে স্মার্টলি, ট্রিক্স দিয়া পড়তে হবে। ঠাড়া মুখস্থ দিবাকর, দিবাকর, দিবাকর হবে না, হবে না, অমনে পড়লে হইব না। আমার কথা বুঝতে পারছস? এটা কি বুঝছো? এটা কি বুঝছো? এই অংশটা কি বুঝছো? তুমি এরকম কত দেখবা, এই যে দেখো পাহাড়, এই যে পাহাড় শব্দ, এই যে পাহাড় শব্দের কত সমার্থক শব্দ আছে। তোমরা ঠাড়া মুখস্থ করো না? আমি তো আমার স্টুডেন্টদের ঠাড়া মুখস্থ করাই না, আমি স্টুডেন্টদের প্রত্যেকটা বুঝাবো। দেখো আমার সিস্টেম কি? আমার সিস্টেম হচ্ছে তুমি আগে চিন্তা করো মানে পাহাড়ের সাথে কি রিলেটেড? পৃথিবী রিলেটেড। কেন? কারণ আল্লাহ তাআলা মানে কোরআনে বলছে যে আমি পৃথিবীকে, পাহাড়কে তৈরি করেছি পৃথিবীর প্যারাক হিসেবে, অর্থাৎ পৃথিবীকে ধরে রাখার জন্য। এই জন্য পাহাড় কাটলে কিন্তু ভূমিকম্প হয়। কেন হয়? কারণ পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এই জন্য পাহাড় কাটতে হয় না। পাহাড় ভূমিধস যখন হয়, ভূমিধসগুলো হয়, ভূমিকম্প হয়, কখন হয়? পাহাড় কাটলে হয়, বা ইমব্যালেন্স হয়ে গেলে হয়। কথা বুঝতে পারছো? তো এই জন্য পাহাড় সাধারণত কাটতে হয় না। এখন ব্যাপারটা হচ্ছে, তো পাহাড়কে বলা হয় হচ্ছে পৃথিবীর প্যারাক। পাহাড়কে কি বলা হয়? পৃথিবীর প্যারাক। তাহলে পাহাড়ের সাথে সম্পর্কগুলো কার? পৃথিবীর। এবার তাহলে আসো সবার আগে পৃথিবীর সমার্থক শব্দগুলো চিন্তা করো। পৃথিবীর সমার্থক শব্দ কি কি আছে?
পৃথিবীর সমার্থক শব্দ আছে মনে করো ভূ, অথবা মনে করো পৃথিবীর সমার্থক শব্দ আছে অবনী, অবনী, অথবা আছে মেদিনী, অথবা আছে মেদিনী, অথবা আছে ক্ষিতি, অথবা আছে ক্ষিতি, অথবা আছে বসু, অথবা আছে বসু, অথবা আছে ধরা, অথবা আছে ধরণী, অথবা আছে ধরণী। এই তো মনে করো আরো অনেক আছে, আমি জাস্ট এগুলো ধরলাম যে পৃথিবী শব্দের সমার্থক শব্দ এগুলো আছে। এগুলো কিন্তু কমন, তোমরা এমনিতেই পড়ছো ছোটবেলা থেকে। এখন আসো আমাকে বলো, পৃথিবীকে ধরে রাখে কে? পাহাড়। তার মানে তুমি যদি জাস্ট পৃথিবীর সাথে ধর লাগায় দাও, পানির সাথে যেমন ধর লাগাই দিলে মেঘ, এরকম পৃথিবীর সাথে ধর লাগাই দাও, দ্যাটস ইট, এটা হয়ে যাবে পাহাড়। শেষ, কাহিনী খালাস। দ্যাটস ইট, সিম্পল। তার মানে কি? তার মানে ভূধর, অবনীধর, মেদিনীধর, ক্ষিতিধর, ধরণীধর, ধরাধর, বসুন্ধর, সব পাহাড়। হ্যাঁ, সব পাহাড়। তাহলে তোমার মুখস্থ করার দরকার আছে? নো নিড। হ্যাঁ, এখন তুমি বলতে পারো স্যার এই পৃথিবীর শব্দ সমার্থক শব্দ ছাড়া কি পাহাড়, মানে এই পাহাড়ের সমার্থক শব্দ কি অন্য কিছু হয় না? হয়, ওগুলোও বের করা যায়। সবগুলো এরকম সিস্টেম, কিছু না কিছু অর্থ আছে, তুই অর্থ বুঝতে হবে রে ভাই, অর্থ না বুঝতে হবে না। এই দেখ, পাহাড়ের একটা সমার্থক শব্দ আছে শৃঙ্গধর, পাহাড়ের একটা সমার্থক শব্দ আছে শৃঙ্গধর। তুই কি জানো শৃঙ্গধর? তোকে ভাবতে হবে, বুঝতে হবে কেন শৃঙ্গধর মানে পাহাড়, ওয়াই। ঠাড়া মুখস্থ করবি না, কোনো কিছু ঠাড়া মুখস্থ করবি না, তুই জিনিসটা বুঝ যে কেন শৃঙ্গধর মানে পাহাড়। শৃঙ্গ মানে কি আগে এটা বুঝতে হবে। শৃঙ্গ মানে শিং, শিং কি? এই যে পশুর যে শিং গুলা থাকে এরকম, এটা হচ্ছে পাহাড়। তো শৃঙ্গ মানে হচ্ছে শিং। এখন পশুর শিং গুলা, গন্ডারের হোক, গরুর হোক, ছাগলের হোক, যেই প্রাণীরই হোক, শিং গুলা তুমি যখন দেখো, শিং গুলা কি এইরকম অর্থাৎ উপরের দিক চক্কা, নাকি এইরকম অর্থাৎ নিচের দিক সরু, উপরের দিক মোটা? কোন রকম বলো? উপরের দিক চক্কা, এরকম না? তো ব্যাপারটা হচ্ছে শৃঙ্গের আকৃতি ধরে রাখে যে, শৃঙ্গের আকৃতি ধরে রেখেছে। অর্থাৎ এই যে পাহাড়গুলো কেমন বলো? পাহাড়গুলো কি এরকম না? পাহাড়গুলো কি এরকম না? তাহলে পাহাড়ের কি উপরের আকৃতিটা কি সরু, শৃঙ্গের মতো, শিংয়ের মতো। তো শিংয়ের আকৃতি ধরে রাখে বিধায় পাহাড়কে বলা হয় শৃঙ্গধর। বুঝছো না? বুঝো নাই? তাহলে এটা কি তোমাকে আমি এই যে বুঝাই দিছি, তুমি জীবনে ভুলবা? জীবনেও না। সো দিস ইজ সিস্টেম। আমার কথা কি বুঝছো না? বুঝো নাই? স্যার আমি এই ফার্স্ট জিনিসটা জানতে পারলাম। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি জানো, মানে তোমাদের মাথায় কি এটা আসে না যে ভাই এই টেকনিকটা আপনি কেমনে বানাইলেন, বা এই জিনিসটা আপনার কেমনে মাথায় আসলো? কথা বলি, এই যে সমার্থক শব্দ, এইটা আমার মাথায় কিভাবে আসলো, কবে আসলো, আমি তোমাদেরকে বলি। 2020 সালে, 2020 হ্যাঁ 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিটে একটা প্রশ্ন আসছিল, নিচের কোন সমার্থক শব্দটি ব্যতিক্রম, নিচের কোন সমার্থক শব্দটি ব্যতিক্রম। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু খুবই মারাত্মক। কেন মারাত্মক? কারণ এইখানে কিন্তু তোমাকে বলে নাই যে গাছের সমার্থক শব্দ কোনটা, বা পাখির সমার্থক শব্দ কোনটা, বা হাতির সমার্থক শব্দ কোনটা, এটা বলে নাই। তোমাকে ডাইরেক্ট বলছে কোনটা ব্যতিক্রম। তার মানে সাইডটাই তোমার অর্থ জানতে হবে। এর মধ্যে তিনটা হবে একই রকম অর্থ, আরেকটা হবে আলাদা অর্থ। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। তো প্রশ্ন হচ্ছে নিচের কোন সমার্থক শব্দটি ব্যতিক্রম। অপশন ছিল এ, বি, সি, ডি। ওকে, তো অপশন ছিল, যাই হোক যেটাই ছিল, তো চারটা অপশন ছিল। চারটা অপশনের মধ্যে একটা অপশন ছিল, আচ্ছা কি ছিল তা সেটা পরে বলি, তার আগে বলি একটা কথা। নর্মালি যেহেতু বহুদিন ধরে পড়াচ্ছি, সো নর্মালি কোনো প্রশ্ন দেখলে আমি সাধারণত উত্তর ডিরেক্টলি বলতে পারি যে আচ্ছা এটার উত্তর এ, বা এটার উত্তর বি, বা সি, বা ডি, ডিরেক্টলি বলতে পারি। কিন্তু ওই প্রশ্নটার উত্তর আমি ডিরেক্টলি পারতেছিলাম না, আমার ডিরেক্টলি মাথায় আসতেছিল না। তো এমসিকিউ সলভ করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এরকম যে ডাইরেক্ট উত্তর জানা যে আচ্ছা এটার উত্তর বি। আরেকটা ওয়ে আছে যেটাকে বলা হচ্ছে মনে করো যে অপরচুনিটি সিস্টেম। হ্যাঁ, অপরচুনিটি সিস্টেম জিনিসটা কি? যেমন মনে করো যে মানে এইটা উত্তর হবে না এটা আমি শিওর, এইটা উত্তর হবে না এটা আমি শিওর, এবং এইটা উত্তর হবে না এটা আমি শিওর। আমি শিওর না এটার উত্তর কোনটা, কিন্তু এই তিনটা যে হবে না এইটা আমি শিওর। তার মানে উত্তর কোনটা? উত্তর বি। আমার কথা বুঝতে পারছো? সো এটা হচ্ছে নেগেটিভ সিস্টেম আর কি। নেগেটিভ মানে উত্তর যেগুলো সেগুলোকে বাদ দিয়ে বাকি যেটা পজিটিভ উত্তর বা যেটা কারেক্ট উত্তর সেটা বের করা। তো এই হচ্ছে দুইটা সিস্টেম আছে এমসিকিউ দাগানোর। তা আমি ওই সিস্টেমে এই প্রশ্নের উত্তরটা বের করছিলাম, উত্তর বের করতে পারছি ওই সিস্টেমে। তো এই প্রশ্নটা ছিল হচ্ছে, অপশন ছিল হচ্ছে পাদক। অপশন ছিল হচ্ছে পাদক। এখন পাদক মানে কি আমার এটা মাথায় নাই, পাদক মানে কি আমার এটা জিনিসটা মাথায় নাই। এখন ব্যাপারটা হচ্ছে, এখন পাদক মানে কি
এইটা আমার মাথায় নাই। এলিমিনেটিং সিস্টেম, হ্যাঁ এলিমিনেশন সিস্টেম যেটাকে বলে। তো এই পাদপ মানে কি এটা আমার মাথায় নাই। এখন আমি চিন্তা করতেছি আচ্ছা পাদপ জিনিসটা কি, পাদপ জিনিসটা কি। এখন পরে অভিধান দেখলাম পাদপ শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ। তো আমার মাথায় খালি ঘুরতেছিল আচ্ছা পাদপ শব্দের অর্থ বৃক্ষ, কিন্তু বৃক্ষ শব্দের অর্থ কেন পাদপ, ওয়াই নট যাদব, পাদপই কেন হইলো, এটা যাদব কেন হইলো না। তখন এটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলাম। এন্ড ঘাটাঘাটি করে যেটা পাইলাম, দেখো ঘাটাঘাটি করে যেটা পাইলাম সেটা হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ এর মধ্যে যেটা পাইলাম পাদপ। এখন এই পাদপ শব্দটাকে ভাঙলাম আমরা দুইটা অংশ পাই, একটা হচ্ছে পাদ, একটা হচ্ছে প। এখন পাদ শব্দের অর্থ কি জানো? বাংলা ভাষায় পাদ শব্দের দুইটা অর্থ আছে। একটা পদ হচ্ছে পাদ শব্দের অর্থ হচ্ছে পা, একটা পদ শব্দের অর্থ হচ্ছে পা। যেমন আমরা বলি না তিনি হিমালয়ের পাদদেশে মানে বসবাস করেন, তো একটা এই পাদ শব্দের অর্থ হচ্ছে পা। ওকে, এটা হচ্ছে পাদ। আর আরেকটা হচ্ছে যে মনে করো মানে দূষিত বায়ু হচ্ছে নিষ্পেষণ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওটা হচ্ছে দয়ের পরে আবার অ উচ্চারণ না করে বলে আর কি, যে যাই হোক হোয়াটএভার। এখন আমরা এখানে পাদ শব্দের অর্থটা ধরে নিব হচ্ছে পা যেটা সেটা। এখন প শব্দের অর্থ কি? এখন প্রশ্ন হচ্ছে ভাই মানে প শব্দের অর্থ কি, মানে প তো একটা ব্যঞ্জন বর্ণ, আপনার কাছে মনে হতে পারে, কিন্তু বাংলা ভাষায় 14টা ব্যঞ্জন বর্ণ আছে যার আলাদা আলাদা অর্থ আছে। যেমন দেখেন ক, ক মানে হচ্ছে আকাশ, বলেন ক মানে কি, সরি ক মানে হচ্ছে বাতাস, ক মানে হচ্ছে বাতাস, এই জন্য বলে কতে চড়ে যে কপত। খ মানে হচ্ছে আকাশ, এই জন্য বলে খতে চড়ে যে খেচর, এই জন্য বলে খতে চড়ে যে খেচর মানে আকাশে চড়ে যে খেচর। গ মানে হচ্ছে গমনকারী, এই জন্য বলে অগ্রে গমন করে যে অগ্রগ, গ মানে গমনকারী, অগ্রে গমন করে যে অগ্রগ। দেন জ মানে হচ্ছে জন্মগ্রহণকারী, জ মানে জন্মগ্রহণকারী মানে জন্মগ্রহণ করে যে সেটা হচ্ছে অগ্রজ, ঠিক আছে, জন্মগ্রহণকারী। মানে আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম বাংলা ভাষায় 14টা আলাদা আলাদা ব্যঞ্জন বর্ণ আছে যাদের আলাদা অর্থ আছে। তো এই যে প, এই পয়ের একটা পয়ের দুইটা অর্থ আছে। একটা পয়ের অর্থ হচ্ছে পান করা, একটা পয়ের অর্থ কি, একটা পয়ের অর্থ হচ্ছে পান করা, আরেকটা পয়ের অর্থ হচ্ছে পালন করা, আরেকটা পয়ের অর্থ হচ্ছে পালন করা। এখন অভিধান দেখে আমি যখন এগুলো খুঁজতে গেলাম অভিধানে ডিকশনারিতে, তো অভিধান দেখে পালন করা এটার সামনে লেখা আছে গোপ, এটার সামনে কি লেখা গোপ। আচ্ছা গোপ মানে কি? এখন আমি জানি গো মানে গরু, আর প দ্বারা বোঝাচ্ছে পালন করা, তার মানে গোপ মানে কি, গরু পালন করা। তার মানে গরু পালন করে কে? রাখাল। তার মানে গোপ দ্বারা কি বুঝায়? গোপ দ্বারা বুঝাইতেছে রাখাল। তাহলে খেয়াল করেন আমি কিন্তু শিখতে গেছিলাম অ্যাকচুয়ালি পাদপের সমার্থক শব্দ। তা শিখতে গিয়া মানে পাদপ কেন বৃক্ষ শিখতে গেছিলাম, এটা বের করতে গিয়া আমার প শব্দের অর্থ কি শিখা গেছে, ক খ গ ঘ জ ঝ এগুলোর আলাদা আলাদা অর্থ কি এটা আমার জানা হয়ে গেছে। আবার মনে করেন এই যে মানে পদের যে পালন করা বুঝায়, পালন করা পড়তে গিয়ে একটা শব্দ নতুন শিখা হয়েছে সেটা হচ্ছে গোপ, আর গোপ মানে কি রাখাল, এটাও শিখা হয়ে গেছে। এইবার আসেন পান করা, এটার সামনে সরি এবার আসেন পান করা এটার সামনে লেখা আছে, পান করার সামনে লেখা আছে হচ্ছে মধু, এটার সামনে লেখা কি মধু। এখন চিন্তা করতেছি মধু ওয়ার্ডটার আমার অর্থ কি, ডিকশনারি খুলে দেখি মধু আর প মানে মধু শব্দের অর্থ হচ্ছে ভ্রমর বা মৌমাছি। তাহলে এখন মৌমাছি এবং ভ্রমর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মধু। তার মানে তখন বুঝলাম যে তার মানে মধু পান করার কাজ করে বিধায় এদেরকে বলা হয় মধু। কথা কি বুঝতে পারছেন? মধু পান করার কাজ করে বিধায় এদেরকে বলা হয় মধু। এখন চিন্তা করলাম আচ্ছা তাহলে পাদ মানে তো পা, এখন তাহলে এই পদারা কি বোঝায়, পা পালনকারী না পা দিয়ে পানকারী? এখন আপনি বলেন পা পালন করার কিছু আছে পৃথিবীতে? পা মানে তো দুইটা নিয়ে আপনি আসছেন, তো আলটিমেটলি আপনি তো আর তিনটা বানাতে পারবেন না চাষ কইরা, কথা বুঝেন নাই? তো পা তো মনে করেন পালন করার কিছু নাই, কিন্তু পা দিয়ে পৃথিবীতে পানকারী একটা জিনিসই আছে, এবং সেটা কি? সেটা হচ্ছে বৃক্ষ, সেটা হচ্ছে বৃক্ষ। পা দিয়ে মানে মনে করো মাটির থেকে কি করে, শিকড় দিয়ে মানে পা দিয়ে কি করে, মাটির থেকে পানি পান করে। এন্ড দ্যাট ইজ ওয়াই বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাদ। এবং এইটা যেদিন আমি বের করছি ওদিন আমি বুঝছি সালা নিশ্চয়ই তার মানে এরকম প্রতিটা ওয়ার্ডের সমার্থক শব্দ আসলে বোঝা যায়, আমরা জানি না, এটা হচ্ছে সমস্যা। এবং এইটা যখন বের করছি তারপর থেকে সমার্থক শব্দ একটা 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 করে লেখা শুরু করছি, একটা 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 করে। এটার কারণ কি, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটার কোনোদিন জিজ্ঞেস করিস না ভাই। ওকে ফাইন। এবার দেখো তাইলে মানে স্বর এর কোনো কি নেই, কার নেই, এর কারণে স্বরকে কি বলা হয়? নীলিং বর্ণ। কেন নীলিং বর্ণ বলা হয়? কারণ ওর আর কোনো রূপ নাই। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝছো। ওকে ফাইন, পরের পয়েন্টে আসো। তাহলে এটা গেল আমাদের 11 নম্বর নিয়ম। এবার সব 12 নম্বর নিয়ম। 12 নম্বর পয়েন্টে কি? 12 নম্বর লিখো
লিখো প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। লিখো প্রকৃত বাংলা স্বরধ্বনি, প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না, বলা চলে না। প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে বলো? কাকে বলো? প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে বলো? দ্রুত বলো, দ্রুত বলো। প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে বলো? প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে বলো? দ্রুত বলো। প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে? ওকে, এখন দেখো এটার উত্তরটা কি হবে জানো? এটার উত্তরটা হবে হচ্ছে রি। প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে? কারেক্ট আনসার হচ্ছে রি কে। প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কাকে? কারেক্ট আনসার হচ্ছে রি কে। এখন আসো, আমার কাছে সবসময় তুমি জিজ্ঞেস করবা, কোনোটা যদি আমিও যদি ভুলে স্কিপ করে যাই যে এটার উত্তরটা এটা কেন হইলো, তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবা, স্যার এটা তো কারণটা বললেন, এটার কারণটা কি, কেন এটাকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না? লজিক জিজ্ঞেস করবা সবসময়, যেই কোনো ক্লাসে। তুমি যখন কারণ জিজ্ঞেস করবা তখন তুমি বুঝবা তোমার প্রপার ডিপলি পড়া হচ্ছে, এবং ডিপলি জানা হলে তোমার এটা ভুলবা না। আসো, রিকে কেন প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না? দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে রি বর্ণটা অবিকৃতভাবে সংস্কৃত থেকে আসছে, অবিকৃতভাবে, অর্থাৎ সংস্কৃততে রি বর্ণের আকারটা যেরকম ছিল একদম হুবহু সেম ভাবে এটা বাংলায় মানে বহাল রয়েছে। এই কারণে সংস্কৃত থেকে এসেছে, এই কারণে আমরা এটাকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে, দেখেন স্বরধ্বনি জিনিসটা কি, মানে ওর স্বতন্ত্র, ওর কারো সাহায্য লাগে না। কিন্তু ব্যঞ্জন ধ্বনি হচ্ছে এমন বর্ণ যার উচ্চারণ করতে গেলে স্বরের সাহায্য লাগে। যেমন এই যে আমরা বলতেছি ক, এইটার মধ্যে কিন্তু একটা স্বর আছে, অর্থাৎ এই যে ক লিখতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা প্লাস এইটা, অর্থাৎ ক এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যঞ্জন, আর এটার পরে হচ্ছে একটা অ আছে, এই অটা যুক্ত হয়ে ব্যাপারটা হচ্ছে এরকম হইছে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এটা হচ্ছে এইটা, এটার উচ্চারণ হচ্ছে ক এরকম, আর এটা হচ্ছে ক, এটার উচ্চারণ হচ্ছে ক এরকম, এটা হচ্ছে ব্যঞ্জন। কনসেপ্টটা কি ক্লিয়ার? সো এটার উচ্চারণ হচ্ছে ক, কারণ এটার পরে একটা অ আছে। সো তার মানে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যেটা উচ্চারণ করতে গেলে স্বরধ্বনি সহযোগিতা লাগে, কিন্তু স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে কারো সহযোগিতা লাগে না। এখন রি এমন একটা ধ্বনি যেটাকে ব্যঞ্জন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই যেমন দেখেন আমি বললাম ঋণ, ঋণ বানানটা আপনি এভাবে লিখলেও যা, ঋণ বানানটা আপনি যদি এভাবে লেখেন তাও তা, মানে একই সেম উচ্চারণ। এন্ড দ্যাট ইজ ওয়াই র বর্ণের উচ্চারণ দিয়ে রি কে রিপ্রেজেন্ট করা যাচ্ছে বিধায় রি কে প্রকৃত বাংলা স্বরধ্বনি হওয়ার যে মর্যাদা, সেই মর্যাদাটা রি হারিয়ে ফেলেছে। এই কারণে রি কে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো বুঝছো না বুঝো নাই? বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? রিকে কেন প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না, জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? সাফিয়া সুলতানা মুক্তা জিজ্ঞেস করছে কেন, সাগর বলছে কেন। আচ্ছা যাক, গুড, তোরা জিজ্ঞেস করছো, সমস্যা নাই। আমার ক্লাসে এগুলো জিজ্ঞেস না করলেও চলবে রে, কারণ তোরা এগুলা অনেক সময় বুঝবিও না যে কোনটা জিজ্ঞেস করতে হবে কোনটা জিজ্ঞেস করতে হবে না। ওটা আমি নিজের থেকেই বলে দিব যে এইখানে তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হচ্ছে এইটা, উত্তর হবে এইটা। বুঝতে পারছো? টেনশন নিও না। ওকে ফাইন, এ পর্যন্ত কি ক্লিয়ার? এ পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে রি বর্ণকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। আচ্ছা, সিয়াম বলছে স্যার আমি বুঝি নাই, নাহিদা বলছে স্যার আরেকবার। মানে আমি বলতেছি যে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না কেন, দুইটা কারণে বলা চলে না। দেখো, প্রথম কথা হচ্ছে রি বর্ণটা সরাসরি সংস্কৃত থেকে আসছে, এটা বাংলার বর্ণ না। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে বাকি বর্ণগুলো কি সংস্কৃত থেকে আসে নাই? আসছে, বাট সেগুলো একটু কিছুটা পরিবর্তিত হয়েছে। যেমন মনে করো আজকে আমরা যে বাংলা বর্ণমালাটা লিখি, তোমার কি মনে হয় প্রথম যখন এটা আবিষ্কার হয়েছে তখন এটা এরকমই ছিল? হ্যাঁ, তখন এটা এরকম ছিল না, এটা অন্যরকম ছিল। হয়তো বা এটার বানানটা এরকম ছিল, হয়তো এরকম এরকম ছিল সরেও, হয়তো এরকম ছিল সরেও। পরে কালের বিবর্তনে এটা মনে করো আস্তে আস্তে ছোট হয়েছে, এটা মনে করো আস্তে আস্তে ছোট হয়েছে, এটা ছোট হয়েছে, তারপর হচ্ছে এটা এই জায়গায় মনে করো এটা এখানে গেছে, ঠিক আছে, এটা এখানে গেছে, তারপর হচ্ছে এটা মনে করো গোল হয়েছে, রাউন্ড হয়েছে এরকম, তারপরে এটা মনে করো এটা এরকম ছিল, এটা হয়তো বা সোজা হয়েছে। মানে এটা কালের বিবর্তনে আস্তে 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 হয়েছে। এটা কি তোমার একদিনে হয়েছে? চর্যাপদের ভাষা তো বাংলা ছিল, ওই ভাষা আর আজকের ভাষা কি এক? তাইলে তো ব্যাপারটা হচ্ছে চর্যাপদের ভাষা গুগলে সার্চ করিস, দেখিস যা লেখা আছে ওগুলো কি কিচ্ছু বুঝোস কিনা, কিচ্ছু বুঝবি না, কিন্তু ওটা তো বাংলা ভাষা।
তো ব্যাপারটা হচ্ছে ভাষা আস্তে 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 পরিবর্তন হয়েছে। তো স্বরে স্বরে রস্য দীর্ঘ যে বর্ণগুলো ছিল সংস্কৃত, এটা সংস্কৃত রূপটা আস্তে 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 কিছুটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা এটা স্থায়ী রূপ লাভ করে 1751 সালে মুগ্ধবোধং ব্যাকরণম এই গ্রন্থে। ঠিক আছে, আমাদের বাংলা বর্ণমালা মানে মানে কার মাধ্যমে পূর্ণাঙ্গ স্থায়ী রূপ লাভ করে? কার মাধ্যমে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বাংলা বর্ণমালার পূর্ণাঙ্গ রূপ দেন যে এইটা এভাবেই লিখতে হবে। যেমন ক, এখন ক বর্ণ তুমি মনে করো লিখলা, তুমি এভাবেই লিখতে হবে। তালব্যস্য কেউ লিখলা, তোমাকে এভাবেই লিখতে হবে। এখন তালব্যস্য তুমি লিখতে গিয়া তুমি মনে করলা যে ঠিক আছে শাওন ভাইয়ের নামটা হচ্ছে এরকম শাওন, এখন আমি তো ভাইকে একটু বেশি ভালোবাসি, তাহলে শাওন ভাইয়ের নাম আমি একটু টান দিয়ে পড়বো শাওন। এখন তুমি চিন্তা করলো তাহলে যেহেতু বড় করে পড়ছি টান দিয়া, সুতরাং আমি একটু গুল্লা বেশি দিব। ঠিক আছে, তো আমি একটু গুল্লা বেশি দিব। ঠিক আছে, এখন তুমি যদি এরকম দাও তাহলে হবে? তাহলে তো হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে বাংলা বর্ণমালা এভাবে একটা আগে বিভিন্ন রকম ছিল, তো এইটা পরিবর্তিত হয় এবং স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা 1751 সালে। ঠিক আছে, তো এই কারণে বলতেছিলাম যে সংস্কৃত থেকে সরাসরি আসছে। আর ঋণের যে ব্যাপারটা, আরেকটা কারণ যেটা বলতেছিলাম যে আমরা স্বরধ্বনি পড়তেছি, স্বরধ্বনি মানে স্বতন্ত্র, ওর কারো সাহায্য লাগে না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কি ওর সহযোগিতা লাগে। এখন রি এমন একটা স্বরধ্বনি যেটাকে ব্যঞ্জন ধ্বনি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই যে রি, এটা আপনি লিখছেন রয় রস্বীকার দিয়ে, তো এইটা আর এটার উচ্চারণ কি একদম সেম হয়ে গেছে না? দেখেন এই যে রি, এই রিটা যদি আপনি এভাবে লিখেন রয় রস্বীকার দিয়ে, তাহলে উচ্চারণটা কি সেম না? তার মানে একটা স্বরধ্বনিকে আপনি ব্যঞ্জন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছেন, সেম উচ্চারণ হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি আপনাকে মনে করেন আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই ওখানে কি লেখা আছে, আমি আপনাকে বললাম ভাই এখানে রি লেখা আছে, আপনি বুঝতে পারবেন কোনটা লেখা? আপনি দেখেন নাই, আপনি গেলে না দেখা, আমি আপনাকে বললাম ভাই এখানে রি লেখা আছে, আপনি বুঝতে পারবেন কোন রি লেখা? এটা লেখা না এটা লেখা। রি তো এটা হইতে পারে, এটা হইতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে দুটোর উচ্চারণ সেম। তার মানে একটা ব্যঞ্জন বর্ণ দিয়ে স্বরবর্ণকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তার মানে স্বরবর্ণ হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা কেউ ধরে রাখতে পারলো না। সেই কারণে রিকে বলা হয়, মানে রিকে প্রকৃত বাংলা স্বরধ্বনি বলা চলে না। কনসেপ্টটা কি ক্লিয়ার? আই বুঝছো না বুঝো নাই? যারা বলছো বুঝো নাই, বুঝছো না বুঝো নাই, আমাকে একটু জানাও সবাই কি বুঝছো না বুঝো নাই। ভাই আমি কিন্তু ক্লাসে খুব ডিপলি আলোচনা করি, আমি দরকার হলে পড়াবো এক ক্লাসের পড়া 2 ক্লাস, কিন্তু আমি খুব ডিপলি আলোচনা করি। তোমরা কি বুঝছো না কি বুঝো না এটা আমাকে বলো। বুঝছো? স্যার বুঝছি বুঝছি বুঝছি। এই সরি, আমি তো 1751 বলতেছি, এটা 1851 হবে, এটা 1851 হবে। হ্যাঁ, সোহান্নুর বলছে স্যার এটা তো ঈশ্বরচন্দ্র তো জন্মই গ্রহণ করছে 1820 সালে। হ্যাঁ আমি ভুল বলছি, 1751 না 1851 সালে। আচ্ছা ওইটা আমরা পড়বো অবশ্য, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ডয়বিন্দুর এবং ঢয়বিন্দুর পড়তে গিয়ে এটা আমরা পড়বো, এটা এক্সট্রা একটা রুলস আছে, সেটা আমি বলবো তখন। যাক, থ্যাংক ইউ। সোহান নূর বলছে ওকে। এই বুঝছো না বুঝো নাই আমাকে একটু জানাও। স্যার পুরোপুরি ক্লিয়ার, স্যার পুরোপুরি ক্লিয়ার, স্যার পুরোপুরি ক্লিয়ার, ক্লিয়ার 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 ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার বুঝতে পারছি, গুড থ্যাংক ইউ ভাইয়া। ওগুলো ধ্বনি কি এক এক এই ছিল? আমানুল্লাহ বলছে কি স্যার ওগুলো ধ্বনি কি একই ছিল? উচ্চারণ, ও উচ্চারণ, হ্যাঁ উচ্চারণ একই ছিল, কিন্তু উচ্চারণটাও মানে মনে করো যে আস্তে 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 এই উচ্চারণে আইসা পৌঁছাইছে। এখন এই উচ্চারণ যে সেই আদিকাল থেকে এরকম ছিল তা তো না, এই উচ্চারণ এখন বর্তমানে এসে এরকম হইছে, বাট সেটার উচ্চারণ কোথা থেকে ছিল এখন সেটা ওই সময়ের না হইলে কেমনে বলবো, বুঝো না? এটা তো আর সম্ভব না বের করা। উচ্চারণের তো আর, শোনো উচ্চারণ মানে কি সাউন্ড, তো সাউন্ড তো আর কেউ ধরে রাখতে পারে না। লিখিত রূপ মনে করো আমার দাদার 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 দাদা একটা চিঠি লিখা গেছে, বংশ পরম্পরায় ওই চিঠি আমি পাইতে পারি, কিন্তু ওই চিঠির মধ্যে কি উচ্চারণ আছে ওই মানে ওই দাদাই কেটে এটা কেমনে উচ্চারণ করতে, এটা আমি কেমনে পারবো? এটা কি সম্ভব? ওই জামানা তো রেকর্ডারও ছিল না, ওই জামানা তো টেপ রেকর্ডারও ছিল না, তো ওইটা আমি কেমনে জানবো? তো উচ্চারণের ব্যাপারটা আসলে এটা বলা মুশকিল। ঠিক আছে, এটা আসলে ওরা এটার কি উচ্চারণ করতে এটা বলা মুশকিল। ঠিক আছে, এখন মনে করো এটার নাম ক, এখন এটার নাম কি ওরা কই কইতো না অন্য কিছু কইতো, এইটা আসলে বলা মুশকিল। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? আই বুঝছো না বুঝো নাই? আশা করি বুঝছো। আচ্ছা তাহলে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি, প্রকৃত বাংলা সরল সন্ধি বলা চলে না কাকে? রিকে, এটা আশা করি ক্লিয়ার। এরপর 12 পরে আমরা চলে যাই 13 নম্বরে। 13 নম্বরটা কি? আসো 13 নম্বর। 13 নম্বর হচ্ছে লিখো বাংলা বর্ণমালায় লিখো
বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনির সংখ্যা কয়টা? লিখো, বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনির সংখ্যা কয়টা? বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টা বলো তো? জানো কয়টা? একটা। বলো কয়টা? একটা। বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনির সংখ্যা কয়টা? একটা। এবং সেটা কি জানো? সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় স্বতন্ত্র স্বরধ্বনির সংখ্যা হচ্ছে একটা, এবং সেটা হচ্ছে এ। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এ। এবং এবার এটাও তোমাকে আমি বলি, তুমি জিজ্ঞেস করো, তুমি টেস্ট করো, ঠিক আছে, যে এটার নাম স্যার কেন স্বতন্ত্র স্বরধ্বনি? বুঝলাম স্যার স্বতন্ত্র স্বরধ্বনি, বাংলা বর্ণমালা স্বতন্ত্র স্বরধ্বনি একটা, স্যার কেন এটার নাম স্বতন্ত্র স্বরধ্বনি? এইটা আমার একটু বুঝাই দেন, দেখবা উত্তর আসবে কি জানো? এইটা তুমি তো না বুঝার কিছু না, এটা তো স্বতন্ত্র স্বরধ্বনি, এটা একটা ভাইয়া, এর বেশি তোমার তো পরীক্ষা আসবে না। তোমার পরীক্ষা কখনো আসবে এটাকে কেন স্বতন্ত্র স্বরধ্বনি বলে? আসবে না। এই জন্য তোমার এটা বুঝার দরকার নাই। আসো শাওন স্যার তোমাকে বুঝাই দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাকে স্বতন্ত্র স্বরধ্বনি বলার কারণ, স্বতন্ত্র কথাটা মানে কি? মানে কারো অধীন না, স্বতন্ত্র, ঠিক আছে, স্বাধীন। ব্যাপারটা হচ্ছে এরকম। এ একমাত্র ধ্বনি যার লিখিত কোনো রূপ নাই, কোনো নির্দিষ্ট কাঠামো নাই যে এটা এভাবেই লিখতে হবে, কোনো নির্দিষ্ট কাঠামো নাই। আমরা এইটা একমাত্র বর্ণ যেটা লিখিত কোনো রূপ নাই, উচ্চারণ আছে। যেমন দেখো, তুমি লিখতেছো কিন্তু কেন? লিখতেছো কি? কেন? এই যে লিখতেছো একার দিয়ে, কেন? কিন্তু উচ্চারণ করতেছো কি? উচ্চারণ করতেছো এরকম, কেন? তার মানে যে এ ধ্বনি, এটা তুমি এইখানে, এটা হচ্ছে এটাই এটা প্রকাশ করতেছে, তার মানে এটার রূপটা হচ্ছে এই জায়গায় এরকম। আবার দেখো, আমি যদি বলি এখন পড়তে বসো, তুমি কি এটা উচ্চারণ কি করো? তুমি কি বলো এখন পড়তে বসো, না এখন পড়তে বসো? তুমি কি বলো? এখন বলো না, এটা বলো না এখন। তুমি এটার উচ্চারণ কি বলছো? এখন পড়তে বসো। তার মানে এটার উচ্চারণ কখনো এরকম, কখনো এরকম, কখনো এরকম। যেমন এই যে দেখো ব্যাকরণ, এই জায়গায় কিন্তু আবার এর উচ্চারণ এরকমই আসছে, এই জায়গায় কিন্তু ব্যয়ের উচ্চারণ এই যেমন এরকমই আসছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা একমাত্র ধ্বনি যেটার কোনো স্বতন্ত্র মানে যেটার কোনো নির্দিষ্ট কাঠামো নাই, নির্দিষ্ট একটা কাঠামো নাই, এটা স্বতন্ত্র, যে কোনো রূপে ও উচ্চারিত হতে পারে। ও এর উপর বেস করে, এই যে এর উপর বেস করে, একার বা এর উপর বেস করে নিজের উচ্চারণ বহাল করতে পারে। এই কারণে এটাকে বলা হয় স্বতন্ত্র স্বরধ্বনি। এবং এই নামকরণ করেন কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। এই নামকরণ করেন কে? এই নামকরণ করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। লিখো, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, 1974 সালে। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই 1974 সালে। কোন বইতে বলতে পারো ভাইয়া? কোন বইতে? এই যে দেখো কোন বইতে, সব পাবি তুই আমার কাছে। আচ্ছা, ওকে, ফাইন। তাইলে বাংলা বর্ণমালার স্বতন্ত্র স্বরধ্বনি কয়টা? একটা, এবং সেটা হচ্ছে এ। এবং এটা কে রাখছে? এই নামটা কে করছে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। নামটা কত সালে হয়েছে? 1974 সালে এই নামকরণ করছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসো পরের পয়েন্ট, আসো 14 নম্বর পয়েন্ট। আসো 14 নম্বর পয়েন্ট কি? আসো 14 নম্বর পয়েন্ট। 14 নম্বর পয়েন্ট হচ্ছে লিখো, 14 নম্বর পয়েন্ট হচ্ছে লিখো 14 নম্বর পয়েন্টের নাম লিখো হচ্ছে অর্ধস্বর। 14 নম্বর পয়েন্টের নাম লিখো অর্ধস্বর। আসো, অর্ধস্বর আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ম্যাক্সিমাম কোচিং এ, অনলাইন না অফলাইন, অর্ধস্বর জিনিসটা নিয়ে মানে মনে করো যে কোনো কথাই বলে না টিচাররা, কারণ এটা খুব ঝামেলার জিনিস, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদিও বলে জাস্ট একটা লাইন বলে, অর্ধস্বর 4টি, কোন 4টা শেষ, কাহিনী নাই। কিন্তু কেন এই 4টাকে অর্ধস্বর বলতেছে এইটা তোমাকে বুঝায় না ম্যাক্সিমাম টাইম। এবং এটা না বুঝানোর কারণে তুমি যে ভুলটা করবা, যে পেজটা করবা, সেটা তোমাকে আমি দেখাচ্ছি। দাঁড়াও, ওয়েট, এটা না বুঝানোর কারণে তুমি যে পেজটা করবা, সেই পেজটা আমি তোমাকে দেখাচ্ছি। ওয়েট, একটু লাইনে থাকো, দাঁড়াও। আচ্ছা, খেয়াল কর। আজকে তো ভাবছিলাম তবে স্বরধ্বনি লাগে ব্যঞ্জন ধ্বনিও পড়াবো, কিন্তু স্বরধ্বনিতে এত ডিটেলস আলোচনা করতেছি, আমার আগের ব্যাচেও মনে হয় এত ডিটেলস আলোচনা করি নাই। খেয়াল করো, অর্ধস্বর কয়টা? অর্ধস্বর হচ্ছে 4টা। অর্ধস্বর কয়টা? এটাকে অর্ধস্বর হচ্ছে 4টা। 4টা কি কি? 4টা হচ্ছে রস্বই, রস্বাউ, এ, ও, দ্যাটস ইট, এই 4টা। বাট মনে রাখবা, যখনই এই 4টা অর্ধস্বর হবে, তখন এইটার নিচে অবশ্যই 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 হসন্ত বসবে, অবশ্যই হসন্ত বসবে। অর্থাৎ শুধু রস্বই যদি বলে, এটা কখনোই অর্ধস্বর না। রস্বই, রস্বাউ, এ, ও, এই 4টা অর্ধস্বর হবে, কিন্তু কখন? যদি এর নিচে হসন্ত বসে তখন। অর্থাৎ
রস্বই শুধু রস্বই হসন্ত দিয়ে অর্ধস্বর, রস্ব হসন্ত দিয়ে অর্ধস্বর, ও হসন্ত দিয়ে অর্ধস্বর, এ হসন্ত দিয়ে অর্ধস্বর। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন আসো তোমাকে আমি দুইটা প্রশ্নের কথা বলি, বইটা কথা কোশ্চেনের একটা কোশ্চেন তোমাদেরকে দেখাই ধ্বনিতত্ত্বের। এই ঝামেলাটা যারা ডিটেলস পড়ায় না তাদের জন্য স্টুডেন্টদের কি ক্ষতিটা হয়েছে বা কি ক্ষতিটা হবে সেইটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। আসো আমি তোমাকে এক লাইন একটু মানে দুইটা কোশ্চেন পড়াবো, দুইটা কোশ্চেন পড়লেই তুমি বুঝবা যে এই কোশ্চেনটার কাহিনীটা কি। শুনো, কোশ্চেনটা হচ্ছে একবার পরীক্ষা আসছে বউ কথাটিতে কোন স্বর আছে, বউ কথাটিতে কোন স্বর আছে? অপশন এ বি সি ডি চারটা আছে, অপশন এ বি সি ডি চারটা আছে। রস্বস্বর, অর্ধস্বর, দ্বিস্বর, ভগ্নস্বর। অর্থাৎ অপশনগুলো হচ্ছে এইটা যে রস্বস্বর, তারপর হচ্ছে অর্ধস্বর, দেন হচ্ছে দ্বিস্বর নাকি ভগ্নস্বর। এই চারটা হচ্ছে তোমার অপশনে দেওয়া আছে। প্রশ্ন কি? বউ কথাটিতে কোন স্বর আছে। ওকে ফাইন। এখন আমরা দেখতেছি যে বউ কথাটিতে এখানে আছে একটা রস্যু। এখন রস্যও এটা রস্বস্বর হয়, রস্বস্বরের মধ্যে আমরা রস্যও পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা রস্যের মধ্যে কিন্তু এই যে দেখো রস্বস্বর আমরা পড়ছিলাম, স্বরে রস্যই রস্যই, তাহলে রস্যকে আমরা রস্বস্বর পড়ছিলাম। তো যেহেতু রস্যকে আমরা রস্বস্বর পড়ছি তার মানে এটাকে আমরা রস্বস্বর ধরতে পারি। আবার একটু আগে আমরা বললাম যে রস্যই রস্য এ ও এইটাও কিন্তু আমার রস্যই রস্য এ ও এইটা আমার অর্ধস্বর হয়, অর্থাৎ রস্যকে অর্ধস্বরও ধরা যায়। আচ্ছা, আবার আমি যদি এখানে চিন্তা করি যে বউ কথাটার মধ্যে তো আমরা উচ্চারণ করলে ব যোগ ও যোগ রস্য এভাবে আছে, তার মানে ও আর রস্য ও, এটাকে আমি যদি এভাবে চিন্তা করি তাহলে তো আমার দ্বিস্বরও আছে, এটা তো দ্বিস্বরও হয়, তার মানে এটার উত্তর তো সিও হয়। ওকে, তাহলে এটার উত্তর এ বি সি তিনটেই হয়, তিনটেই হয়। আচ্ছা, ডি হয় না, ভগ্নস্বর নামে কোনো কিছু নাই। ওকে ফাইন, ডি হয় না। এখন এটার উত্তর কোনটা পরে বলছি। এবার আসো আরেকটা কোশ্চেন দেখাই, বউ কথাটির আরেকবার প্রশ্ন আসছিল, এই দুটো প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, একটা আসছে আগের বছর, একটা আসছে পরের বছর। বউ কথাটির রস্যকে কি বলে? বউ কথাটির রস্যকে কি বলে? ওকে ফাইন, বউ কথাটির রস্যকে কি বলে? অপশন এ বি সি ডি। ওকে, অপশন এ রস্বস্বর, অর্ধস্বর, দ্বিস্বর, ভগ্নস্বর, আগের মতো রস্বস্বর, তারপর হচ্ছে অর্ধস্বর, দ্বিস্বর, ভগ্নস্বর। এবার দেখো দুইটা প্রশ্নের প্যাটার্নের মধ্যে বা কোশ্চেনের ডিমান্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এই জন্যই তোমাকে ডিটেলস পড়াইতেছি, এই জন্যই তোমাকে ডিপলি পড়াইতেছি। ডিপলি না পড়াইলে তুমি মানে কিছু কোশ্চেনে যায় তুমি আটকাই যাবা। কথা বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এই যে দেখো বউ কথাটিতে কোন স্বর আছে, তার মানে এখানে তোমার রস্যটা কি এটা স্পেসিফিক জানতে চায় নাই, তোমাকে বলছে বউ কথাটিতে কোন স্বরটা আছে। কিন্তু এইখানে তোমাকে কি বলতেছে, বউ কথাটির রস্যকে কি বলা হয়। এখন দেখো বউ কথাটির রস্যকে কি বলা হয়। ও এখন দেখো সিম্পল, তোমাকে যদি আবার আরেকটা কথা বলি, এরপরে 83 নম্বর কোশ্চেন। আচ্ছা, আমি এটা একটা কোশ্চেন, এই সেম আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি। যদি বলি রস্যও কোন গোত্রের অন্তর্ভুক্ত? কোন গোত্রের অন্তর্ভুক্ত? ওকে, and your option is same. This one. ওকে, প্রশ্ন হচ্ছে রস্যও কোন গোত্রের অন্তর্ভুক্ত? রস্বস্বর, অর্ধস্বর, দ্বিস্বর, ভগ্নস্বর, তিনটা কোশ্চেন। এবার দেখো কোশ্চেনের ডিমান্ডের কারণে তোমার উত্তর কিভাবে চেঞ্জ হয়ে যায়।
প্রথম যে কোশ্চেনটা আমি এটাই ধরি 3 নাম্বারটা, সহজ দিয়ে বুঝাই আগে। তোমাকে প্রথমে বলছে হচ্ছে রস্বউ কোন গোত্রের অন্তর্ভুক্ত, তার মানে রস্বউ কোন স্বর। সিম্পলি তোমার কাছে এটা জানতে চাইছে, সিম্পলি তোমার কাছে আর কিছু জানতে চাই নাই, তোমার কাছে জানতে চাইছে রস্বউ কোন স্বর, এটা কি রস্বস্বর নাকি অর্ধস্বর নাকি দীর্ঘস্বর নাকি ভগ্নস্বর। সিম্পল হিসাব হচ্ছে রস্বউ রস্বস্বর, অর্থাৎ এর উত্তর হচ্ছে এ। রস্বউ হচ্ছে কোন স্বর, রস্বস্বর, সিম্পল, ওকে ফাইন। এবার বলছে বউ কথাটা রস্বউ কোন স্বর, শুধু রস্বউ না, বউ কথাটা রস্বউ কোন স্বর। এখন বউ কথাটা রস্বউ কোন স্বর, বউ কথাটার মধ্যে তো শুধু রস্বউ নাই, রস্বউর আগে তো একটা ও আছে। তো এই যে রস্বউর আগে একটা ও আছে, তার মানে এই হিসাব চিন্তা করলে আমি এটাকে তো ভাই দীর্ঘস্বরও বলতে পারি। আবার আমি যদি চিন্তা করি যে মানে ওই অর্ধস্বর হিসাবে, আমি যদি চিন্তা করি অর্ধস্বরের মধ্যে 4টা আছে, এটার মধ্যেও কিন্তু আমি এটাকে বলতে পারি যে এটা অর্ধস্বর। তাহলে এটাকে আমি আসলে কোনটা দাগাবো। এখন বউ কথাটা রস্বউকে কি বলে, এইটার উত্তর দাগাইতে হবে অর্ধস্বর। এটার উত্তর দাগাইতে হবে কি, বউ কথাটা রস্বউকে কি বলে, এটার উত্তর দাগাইতে হবে অর্ধস্বর। আর এইটা যে প্রশ্নটা যে বউ কথাটিতে কোন স্বর আছে, এইটার উত্তর দাগাইতে হবে দীর্ঘস্বর, এইটার উত্তর দাগাইতে হবে দীর্ঘস্বর। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোনটার উত্তর কেন কোনটা দিলেন, এটা ব্যাখ্যাটা একটু বুঝাই দেন। আসলে এটা ব্যাখ্যা বুঝাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে রস্বউ কোন গোত্রের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে সিম্পলি রস্বউটার কথা জানতে চাইছে, রস্বউর সাথে কি আছে না আছে কিচ্ছু জানতে চাইনি। দ্বিতীয় কথা হচ্ছে বউ কথাটা রস্বউ কোন স্বর, তার মানে এখানে মানে রস্বউটা কোন গোত্রের অন্তর্ভুক্ত এইটা জিজ্ঞেস করে না, এখানে জিজ্ঞেস করতেছে যে মানে বউ একটা শব্দ, এই শব্দের মধ্যে। এখন আমি যদি বলি উট, এখন উট জিনিসটা কি, উটের মধ্যে যে রস্বউটা আছে, এই রস্বউটা হচ্ছে রস্বউয়ের পূর্ণ উচ্চারণ নিছে, উট, উট রস্বউয়ের পূর্ণ উচ্চারণ নিছে। কিন্তু যখন আমি বলবো বউ, বউয়ের মধ্যে রস্বউয়ের পূর্ণ উচ্চারণ হয়, অর্থাৎ তুমি কখনো এটা বলো না বউ, তুমি বলো বউ, মানে বউ বলে থেমে যাচ্ছ, যেই জায়গাটা তুমি থেমে যাচ্ছ ওই জায়গাটা হচ্ছে তোমার অর্ধস্বর হবে। মানে যদি রস্বই রস্বউ এ ও এই 4টা থাকে, এই 4টা যদি লাস্টে থাকে, লাস্টে, শুধু লাস্টে থাকলে হবে না, অর্ধস্বর দিয়ে লাস্টে থাকে। যেমন দেখো, যেমন মনে করো আমি যদি বলি ইট, তো ইট বানানে রস্বই পুরোটাই উচ্চারণ হয়েছে ইট, এটা স্বাভাবিক উচ্চারণ। কিন্তু যখন বলবো ভাই, ভাইয়ের মধ্যে দেখো তুমি কিন্তু বলতেছো কি ভাই, বলো না, তুমি বলো ভাই, থেমে যাচ্ছ। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্ধস্বর, এটা হচ্ছে কি অর্ধস্বর। এখন প্রশ্ন হচ্ছে এটা তুমি সিম্পলি কিভাবে মনে রাখবা সেটা বলি। যত যৌগিক স্বর আছে, যত যৌগিক স্বর আছে, অর্থাৎ যৌগিক স্বর যে 25টা আছে, ওই যৌগিক স্বর 25টার মধ্যে, যৌগিক স্বর মানে কি সিম্পলি যদি বুঝাই, ওই 2টা স্বর পাশাপাশি আছে, 2টা স্বর পাশাপাশি আছে, 2টা স্বর পাশাপাশি, 2টা স্বর পাশাপাশি। এইরকম অবস্থায়, এইরকম অবস্থায় যদি এই 4টাকে পাও, এইরকম অবস্থায় এই 4টাকে পাও, তাইলে এই 4টাকে ধরে নিতে হবে হচ্ছে অর্ধস্বর। এইরকম অবস্থায় এই 4টাকে বলে কি ধরে নিতে হবে অর্ধস্বর। তাহলে এই যে প্রশ্নটা দেখো তো, বউ কথাটির রস্বউকে কি বলে, তাহলে বউ এই শব্দের মধ্যে আমি দেখতেছি ও প্লাস রস্বউ আছে, তাহলে এটা কি যৌগিক স্বর মানে দীর্ঘস্বর। আর দীর্ঘস্বরের রস্বউটাকে কি জিজ্ঞেস করছে। এখন প্রশ্ন হচ্ছে এটার উত্তর দীর্ঘস্বর কেন হলো না, কারণ এখানে ডিরেক্টলি জিজ্ঞেস করে যে বউ কথাটাতে কোন স্বর আছে, বউ কথাটাতে দীর্ঘস্বর আছে, এই যে এটা ও প্লাস রস্বউ দীর্ঘস্বর আছে। কিন্তু এখানে দীর্ঘস্বর মানে কোন স্বর আছে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করছে শুধু রস্বউটা কি, শুধু রস্বউটা হচ্ছে অর্ধস্বর। কথা কি ক্লিয়ার, শুধু রস্বউটা হচ্ছে অর্ধস্বর, অর্থাৎ স্বরবর্ণের অর্ধেক। কিন্তু প্রশ্ন যদি এটা বলে বউ কথাটাতে কোন স্বর আছে, তার মানে পূর্ণ স্বর কোনটা আছে সেটা জিজ্ঞেস করছে, এন্ড এটার কারেক্ট আনসার হচ্ছে এই যে এটা দীর্ঘস্বর। 3টা কোশ্চেন, 3টা কোশ্চেনে একটাতে বলছে হচ্ছে বউ কথাটাতে কোন স্বর আছে, একটাতে বলছে বউ কথাটির রস্বউকে কি বলে, আরেকটা হচ্ছে রস্বউ কোন গোত্রের অন্তর্ভুক্ত। সিম্পলি যদি বলে যে রস্বউ কোন গোত্র, তো তুমি তো জানো রস্বউ হচ্ছে রস্বস্বর, সেই হিসেবে এটা রস্বস্বর দাগাবা। যদি বলে বউ কথাটিতে কোন স্বর আছে, তো বউ প্রশ্ন একটা উদাহরণ দিয়ে দিছে, একটা স্যাম্পল দিছে, যে কোনো শব্দের রস্বউ জিজ্ঞেস করে নাই। যেমন যদি বলতো উট কথাটার রস্বউ কোন স্বর, যদি উট কথাটার রস্বউ হইতো এটা কিন্তু রস্বস্বরই হইতো। উট কথাটা রস্বউ কোন স্বর যদি জিজ্ঞেস করতো এটা রস্বস্বরই হইতো। কিন্তু বলছে বউ কথাটা রস্বউ কোন স্বর, তো বউ কথাটার মধ্যে তো এটা ও আর রস্বউ 2টা আছে, তার মানে এই যে এইটা, এইটা হচ্ছে 2টা মিলে একটা স্বর। তাহলে এইটার মধ্যে শুধু রস্বউটা কি পুরো স্বর না অর্ধেক স্বর, অর্ধেক স্বর না। তো এটাই জিজ্ঞেস করছে যে বউ কথার রস্বউ কি, এটা হচ্ছে অর্ধস্বর। কথা কি বুঝতে পারছো। আর যখন প্রশ্নটা বউ কথাটা শুধু রস্বউ জিজ্ঞেস করে, জিজ্ঞেস করছে কি বউ কথাটাতে কোন স্বর আছে, তার মানে পুরোটা জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে দীর্ঘস্বর মানে যৌগিক স্বর। বুঝছো না বুঝো নাই, এবার বলো কথাটা কি ক্লিয়ার, এবার বলো কথাটা কি ক্লিয়ার, একটু জানাও ভাই, বুঝছো না বুঝো নাই, বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই,
লাস্ট পয়েন্টে পড়ে চলে যাবো ফর টুডে, সেটা হচ্ছে 15 নম্বর উদাহরণ, 15 নম্বর পয়েন্ট লিখো, স্বরধ্বনির উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির উচ্চারণ। ভাই স্বরধ্বনির উচ্চারণ জিনিসটা কি? স্বরধ্বনির উচ্চারণ এই জিনিসটা কি? এইটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। স্যার একটা শব্দের বানানে এত পেজ থাকলে, ওকে ফাইন, একটা শব্দের বানানে এত পেজ থাকলে এইটা তো ভগ্নস্বর কি? আচ্ছা একজন বলছে স্যার ভগ্নস্বর কি? ভগ্নস্বর এটা তোমাকে জাস্ট মানে একটা মিস কনসেপ্ট তৈরি করে দিছে। এটা নামে কোনো স্বর নাই, এটা নামে কোনো স্বর নাই। এটা হচ্ছে মানে বলে না অপশন একটা বানাই দিলাম এরকম আর কি, বুঝতে পারছো? ওকে ফাইন, এবার আসো লাস্ট পয়েন্ট, স্বরধ্বনির উচ্চারণ। এইটা তোমরা খাতায় পরে উঠাও, আগে পুরাটা বোর্ডে আমার খেলাটা দেখো, আগে খেলাটা দেখো, পুরোটা বুঝো, তারপরে খাতায় উঠাও। না বুঝে খালি আমি বোর্ডে যা লিখতেছি হুবহু খাতায় তুলে ফেলতেছো, কোনো লাভ নাই। কারণ আমি আবারও বলি, শাওন স্যার যেমন ঠিক সব মাথায় রাখে, তোমাদেরকেও কিন্তু সব মাথায় রাখতে হবে। তোমার কিন্তু স্মার্ট বোর্ডে রাখলে হবে না, আবার খাতায় রাখলেও হবে না, মাথায় রাখতে হবে। কারণ পরীক্ষা হলে তুমি খাতা নিয়ে যেতে পারবে না, স্মার্ট বোর্ড নিয়ে যেতে পারবে না, মাথায় নিয়ে যেতে হবে, সব মাথায় রাখতে হবে। আসো তাহলে স্বরধ্বনির উচ্চারণ ব্যাপারটাকে আমি তোমাকে বুঝাই। দেখো ব্যাপারটা হচ্ছে, ধরো হিউম্যান বডি যখন, মানুষ যখন কথা বলে, এটা আর একটু সুন্দর হতে পারতো, ওকে ধরো কাইন্ড অফ দিস, একবার একটানে যেটা আঁকছি ওইটা হচ্ছে সুন্দর কি আর হবে? ওকে ফাইন, এটা এদিক দিয়ে হচ্ছে, ওকে ধরো এটা, ওকে ফাইন। এখন হিউম্যান বডি যখন কথা বলে, মানুষ যখন কথা বলে, মুখের ভিতরে একটা ভি আকৃতি শেপ, ধরো মুখটা এদিকে মুখ করে আছে, এই যে এই ফেসের মতো এদিকে মুখ করে আছে, তো মুখটা যখন হা করে তো মুখের ভেতরে একটা ভি আকৃতির শেপ তৈরি হয়, এখানে একটা ভি আকৃতির শেপ তৈরি হয়। এই যে এখানে ধরো এটা হচ্ছে উপরের ঠোঁট, এটা হচ্ছে নিচের ঠোঁট। তো যখন মানুষ যখন হা করে তখন এই জায়গায় একটা ভি আকৃতির শেপ তৈরি হয়। ভি আকৃতির শেপটা কেমন আমি তোমাকে দেখাচ্ছি। সাচ অ্যাজ ব্যাপারটা হচ্ছে অনেকটা, ধরো এটা উপরের ঠোঁট, এটা হচ্ছে নিচের ঠোঁট, নিচের ঠোঁট, তো উপরের ঠোঁট নিচের ঠোঁট। তো এই যে এখন মনে করো যে মানে ওকে, এই যে মনে করো কথা বলার জন্য মুখ খুলছে, তো মুখ খুলছে একটা হা করছে না এরকম, তো এই হা করার কারণে কি হয়েছে? হা করার কারণে এখানে দেখো একটা ভি আকৃতির শেপ তৈরি হয়েছে। তো এই যে ভি আকৃতির শেপটা, এই ভি আকৃতির শেপটাকে আমরা একটু বড় করে দেখবো। এই ভি আকৃতি, এটাকে আমরা একটু ছোট করে নেই, এটাকে আমরা একটু ছোট করে ফেলি, এটাকে আমরা একটু ছোট করে ফেললাম, ছোট করে ফেললাম। এবার এই ভি আকৃতির শেপটাকে আমরা একটু বড় করে দেখবো, খেয়াল করো। ওকে, এটাকে আমরা একটু বড় করে দেখবো, বড় করে দেখি আমরা একটু। সাচ অ্যাজ ধরো এই অ্যান্ড এই, মনে করো এই, আগে ভালো করে দেখো পুরোটা আমি কেমনে কি আঁকি না আঁকি, তারপরে লিখবা, এর আগে কিছু করার দরকার নাই। এবার এই যে ভি আকৃতির শেপটা আঁকলাম আমরা, এই ভি আকৃতির শেপটা একটু চিন্তা করো তো, মানে এইটা কোন ঠোঁট আর এটা কোন ঠোঁট? তুমি এদিকে তাকাও, এই যে দেখো এইটার দিকে যদি তাকাই, এটা কোন ঠোঁট? এই যে এই যে এই যে এই যে এই যে মনে করো এইটা, তো এই যে 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 মানে উপরের ঠোঁট, আর এটা এটা মানে এই যে এটা এটা কোন ঠোঁট? এই যে 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 মানে নিচের ঠোঁট। এখন আসো উপরের যে ঠোঁটটা, এটাকে বলা হয় সম্মুখ ওষ্ঠাধর। কি বলা হয়? এটাকে বলা হয় সম্মুখ ওষ্ঠাধর। আগে দেখো পরে লিখো, এটাকে বলা হয় সম্মুখ ওষ্ঠাধর। ওকে ফাইন। নিচের যে ঠোঁটটা, এটাকে বলা হয় পশ্চাৎ ওষ্ঠাধর। কি বলা হয়? পশ্চাৎ ওষ্ঠাধর। এটাকে বলে পশ্চাৎ ওষ্ঠাধর। ওকে, মনে রাখবা সম্মুখ ওষ্ঠাধর অর্থাৎ উপরের ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, এর উচ্চারণগুলো হয় প্রসৃত, মানে চ্যাপ্টা। উচ্চারণগুলো কি হয়? উচ্চারণগুলো হয় প্রসৃত, মানে চ্যাপ্টা। তার মানে সম্মুখ ওষ্ঠাধর, এটার সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হবে এটার উচ্চারণগুলো হবে প্রসৃত। তার মানে উচ্চারণ প্রসৃত। প্রসৃত মানে কি? প্রসৃত মানে হচ্ছে চ্যাপ্টা, মানে যে এরকম চ্যাপ্টা। ওকে, আর পশ্চাৎ ওষ্ঠাধরের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, এটার উচ্চারণ করতে গেলে ঠোঁট কি হয়ে যাবে?
ঠোঁট গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে, মানে ঠোঁট গোলাকৃত, তাহলে উচ্চারণ গোলাকৃত। এটার উচ্চারণ হচ্ছে গোলাকৃত, মানে ঠোঁট এরকম গোল হয়ে যাবে। ওকে ফাইন। এবার কথা হচ্ছে এই যে অংশটা, অর্থাৎ এখান থেকে, আমার দিকে ভালো করে খেয়াল করো, এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে চারটা ধাপে ভাগ করা যায়। এই অংশটাকে এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে চারটা ধাপে ভাগ করা যায়। একটা হচ্ছে নিম্ন ধাপ, এটা হচ্ছে কি বলো, নিম্ন ধাপ। একটা হচ্ছে নিম্ন মধ্য ধাপ, আরেকটা হচ্ছে উচ্চ মধ্য ধাপ, এবং আরেকটা হচ্ছে উচ্চ ধাপ, আরেকটা হচ্ছে উচ্চ ধাপ। ওকে, এখন দেখো চারটা ধাপ কি কি আমি দেখাই। একটা হচ্ছে নিম্ন ধাপ, একটা হচ্ছে নিম্ন ধাপ, একটা হচ্ছে নিম্ন মধ্য ধাপ, নিম্ন মধ্য ধাপ, একটা হচ্ছে উচ্চ মধ্য ধাপ, উচ্চ মধ্য ধাপ, আর আরেকটা হচ্ছে উচ্চ ধাপ। এই চারটা হচ্ছে ধাপ। নিম্ন, নিম্ন মধ্য, উচ্চ মধ্য, উচ্চ, নিম্ন, নিম্ন মধ্য, উচ্চ মধ্য, উচ্চ, এই চারটা কি, এই চারটা হচ্ছে ধাপ। নিম্ন, নিম্ন মধ্য, উচ্চ মধ্য, উচ্চ, এই চারটা হচ্ছে ধাপ। এখন এই যে চারটা ধাপ, এখন ভালো করে আমার দিকে খেয়াল করো, আমার সাথে সাথে আঙ্গুল দিয়ে নিজেরাও উচ্চারণ করবা এবং উচ্চারণটা ফিল করার চেষ্টা করবা যে কোথা থেকে হচ্ছে, ফিল করার চেষ্টা করো। আমার সাথে সাথে বলো, বলো আ, আঙ্গুলটা দেখো কোথায়, আ, আ, ফিল করার চেষ্টা করো। আটা কিন্তু এখান থেকে আসতেছে, আ, আ, মানে এই যে একদম নিচে,